রাতের আধারে শুনশান নিস্তব্ধ রাস্তা দিয়ে দৌড়াতে দৌড়াতে হেবা পিছনে ফিরে একবার দেখল কেউ ওর পিছু নিয়েছে কিনা। না, কাউকে দেখা যাচ্ছে না। হেবা আবারও সামনের দিকে ফিরে রাস্তার একপাশ দিয়ে দৌড়াতে শুরু করে। এর আগেই একটা দ্রুত বেগে সামনে থেকে আসা প্রাইভেট গাড়ির সাথে ধাক্কা খেয়ে পড়ে যায় রাস্তায়। মাথায় আঘাত লেগেছে, চুলের ভেতর থেকে রক্তের ধারা নেমে এলো ডান গাল বেয়ে। কোনোভাবে হাত দিয়ে মাথায় চেপে রেখেই অচেতন হয়ে পড়ল। গাড়ি থেকে নেমে এলো সাদা হুডি পরিধান করা এক যুবক। কপালে বিরক্তিকর ভাঁজ পড়ে গেছে, মুখে দুশ্চিন্তার ছাপ। হেডলাইটের আলোতে যা বুঝেছিল একটা মেয়ে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেছে। সে বুঝতে পারে না এই মাঝরাতে মেয়েদের রাস্তায় কি কাজ থাকে। নিশ্চয়ই ভদ্রঘরের সন্তান নয় মেয়েটা। ভেতরে থেকে আরও একটা ছেলে নেমে এসে পাশে দাঁড়িয়ে বলে, কি হলো আরাশ? কি আর হবে, একটা মেয়ে এসেছে আমার গাড়ির সামনে, দেখ। আরাশের কথায় কাকন সামনে দেখে একটা সুন্দরী মেয়ে মাথায় আঘাত পেয়ে পড়ে আছে, এখনো রক্ত ঝরছে, নিশ্চয়ই অনেক ব্যথা পেয়েছে। অচেতন হলো নাকি মেয়েটা? শব্দ নেই কেন? কাকন ভয়ে ভয়ে বলে, এইভাবে তুই আবার ধাক্কা দিয়ে মার্ডার করে দিলি নাকি? আরাশ কপালের ভাঁজ আরো গাঢ় করে ওর কথায়। এরপর বলে, ও ইচ্ছে করেই আমার গাড়ির সামনে এসেছে। নিশ্চয়ই আমি সাবধানে গাড়ি চালিয়ে যাচ্ছিলাম কাকুন, সো আমাকে দোষারোপ করবে না তুমি, আশা করছি। আচ্ছা আচ্ছা, মেয়েটাকে আগে দেখ কিভাবে আঘাত পেল। রক্ত দেখেছিস? হ্যাঁ। দুজনে এগিয়ে আসে হেবার কাছে। আরাশ হাত বাড়িয়ে ঘুরিয়ে ফেলে হেবাকে। অসম্ভব সুন্দরী মেয়েটা এভাবে এত রাতে মেইন রোডে কি করছিল ভেবে পায় না ও। রক্ত দেখে বলে, ও শিট, এর তো মাথায় আঘাত লেগেছে গভীরভাবে। প্রথমে গাড়ির সাথে ধাক্কা পেয়েছে, আবার রাস্তার থাকা পাথরের সাথে আঘাত পেয়েছে হেবা। এভাবে হবে না। আরাশ আর কাকন মিলে হেবাকে প্রথমে রুমাল দিয়ে মাথায় বেঁধে দেয়। এরপর ওকে গাড়িতে তুলে নিয়ে যায় আরাশ। মেয়েটার মুখটা ফ্যাকাশে হয়ে আছে। ভয়ে আছে নাকি মেয়েটা? হয়তো এত রাতে বিপদেই পড়ে মেয়েটা রাস্তায় দৌড়াচ্ছিল। মেয়েটাকে পিছনের ছিটে রেখে দুজনেই ক্লিনিকে নিয়ে আসে। এরপর আরাশ নিজেই ওকে কোলে তুলে নেয়। কাকনের থেকে আরাশ যথেষ্ট স্বাস্থ্যবান। ডক্টর বলে আঘাতেই মেয়েটা ভয়ে হয়তো জ্ঞান হারিয়েছে। ওকে ট্রিটমেন্ট করিয়ে ক্লিনিক থেকে চলে আসে। এসব স্থানে কাকন খুব একটা সময় থাকতে পারে না। ওর কাছে কেমন একটা গন্ধ আসে নাকে। আরাশ ভেবে পায় না মেয়েটাকে এবার কি করবে। একটা বেড নিয়ে দিয়ে সেখানেই রেখে যাবে। আবার ভাবে মেয়েটা যথেষ্ট সুন্দরী, এখানে এভাবে রেখে যাওয়া কি ঠিক হবে? তাছাড়া মেয়েটার হুঁশ নেই, ওর চেনা জানা কেউ নেই। তখন এর জন্য দায়ী আরাশই কোনোভাবে। তাকে চিকিৎসা করিয়ে সুস্থ করে দেয়া আরাশের কর্তব্য। আরাশ কাকনের সাথে কথা বলে কি করবে এখন? কাকন জানায় ওর বাসায় নিয়ে যাওয়া সম্ভব হবে না। ওর বাগদান হয়ে গেছে একটা মেয়ের সাথে। এত রাতে একটা মেয়েকে বাসায় নিয়ে গেলে সবাই সন্দেহ করবে। এই সমাজের সকলেই এক সমান নয়, কে কি ভেবে নেয় তা বলা যায় না। এছাড়া মেয়েটা একটা যুবতী। আরাশ ভেবে চিন্তা করে নিজের বাসাতেই নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সকাল হতেই মেয়েটার জ্ঞান ফিরবে, তখন না হয় সব শুনে বাসায় দিয়ে আসবে। আরাশ বাবা মায়ের বড় ছেলে, সবেমাত্র পড়াশোনা শেষ করেছে। এখন বাবার অফিসে বসার স্বপ্ন। বাবার হোটেলের বিজনেসটা সে নিজেই দেখাশোনা করবে ভেবেছে। কাকন ওর বন্ধু, ধর্ম আলাদা হলেও মনের সাথে আলাদা নেই দুজনে। আরাশের বাসায় ওর বাবা মা আর ছোট্ট একটা ভাই রয়েছে। আজ এক বন্ধুর বাসায় গিয়ে ফিরতে রাত হয়েছে দুজনের। বাসা থেকে ওর বাবা এখনো কল করেই যাচ্ছে। এর মাঝেই এই মেয়ে নামক একটা আপদ জুটেছে। কি করবে এবার? বাসায় নিয়ে গিয়ে কি বলবে সবাইকে? উপায় নেই, নিয়ে যেতেই হবে। এখানে আর কতক্ষণ থাকবে? বাসায় আসতেই ওর বাবা ইফাত সাহেব দরজা খুলে দেয়। ছেলের চিন্তায় তিনি এই রাত 3টা অবধি না ঘুমিয়ে অপেক্ষা করছে। যদিও ছেলে বড় হয়েছে, তবুও তার প্রথম সন্তান, চিন্তাভাবনা একই রয়ে গেছে। তার স্ত্রী মাত্রই ঘুমোতে গেছে। ছেলের কোলে একটা মেয়েকে দেখে চোখ কপালে তুলে নিলেন। তিনি হেবার দিকে তাকিয়ে বললেন, এ কে বেটা? তুমি কাউকে পছন্দ করো, আমাকে আগে জানোনি কেন? সোজা তুলে আনলে, আমাকে জানাতে পারতে, আমি তোমাকে হেল্প করতাম। আরাশ বাবার কথায় বিরক্ত প্রকাশ করে, মুখে বলে, এরকম নয় বাবা, ও কে তাও জানি না আমি, আজই প্রথম দেখা। হায় হায়, এসব কি বলছো তুমি আরাশ? প্রথম দেখাতে তুলে আনলে? তুমি তো আমার প্রেম কাহিনীকেও পিছিয়ে গিয়ে এক ধাপ এগিয়ে গিয়েছো। উফ বাবা, আমি বললাম না ওকে আমি জানি না, চিনি না, তাহলে কেন তাকে তুলে আনবো? মেয়েটা আমার গাড়ির সাথে।
তুমি নিয়ে এসছো, আমার পছন্দ হয়েছে। আর বানোয়ার বলতে হবে না। আমি তোমার আম্মুকে জানিয়ে দিচ্ছি, তিনিও সাদরে গ্রহণ করবে বৌমাকে। আমাদের ছেলের পছন্দ আছে বলতে হবে। আরাশ কি বলবে বুঝতে পারে না, হতভম্ব হয়ে শুনে যায় শুধু। ওর বাবা চায় ওর মায়ের কাছে, তাকে নিয়ে এসে বলে, রিশা, দেখো মেয়েটাকে। নিশ্চয়ই তোমার ছেলে মেয়েটার মাথায় আঘাত করে অজ্ঞান করে তারপর বাসায় তুলে এনেছে। এরকম কেউ করে? তুমি যাও, মেয়েটার থাকার ব্যবস্থা করে দাও। আর এই যে আরাস বেটা, আজ একদম মেয়েটাকে নিজের রুমে রাখতে চাইবে না, এখনো বিয়ে হয়নি। তারপর আবার তিনি চিন্তিত হয়ে বললেন, আচ্ছা, তুমি আবার জোরাজুরি করে বিয়ে করে ফেলোনি তো? উফ বাবা, থামবে তুমি? আম্মু, এই মেয়েটার থাকার ব্যবস্থা করে দাও। আমি আর বোঝা নিয়ে দাঁড়িয়ে থাকতে পারছি না। ঋষাদ ছেলেকে নিয়ে একটা ফাঁকা রুমে যায়, সেখানেই শুয়ে দিতে বলে। বেশ সুন্দর দেখতে মেয়েটা, যে কেউ পছন্দ করে ফেলবে। আরাশ বলে, মেয়েটা আমার গাড়ির সাথে ধাক্কা পেয়ে ব্যথা পেয়েছে আম্মু, জ্ঞান হারিয়ে ফেলেছে। কি করতাম? তাই বাসায় নিয়ে এলাম। ওর নাম, বাসার ঠিকানা জানিয়ে দিলে সকালেই ওর বাসায় রেখে আসবো, কেমন? তুমি প্লিজ আজ একটু মেয়েটার কাছেই থাকো। ঋষাদ ছেলেকে বুঝতে পারে, তাই সম্মতি দিয়ে হেবার পাশেই শুয়ে পড়ে। যদি তা আর একটা মেয়ে থাকতো, এই মেয়েটার মতো পুতুলের মতো দেখতে। আরাশ হওয়ার পর তার আরও একটা ছেলেই হয়েছে, এরপর আর বাচ্চা কাচ্চা হয়নি। সকাল হতেই হেবার ঘুম ভেঙে যায়। চোখ খুলে বোঝার চেষ্টা করে সে কোথায় আছে। চারপাশ দেখে বুঝতে পারে এটা নতুন কোনো জায়গা, কিন্তু কোথায়? বিছানা থেকে নেমে এসে দরজার দিকে এগিয়ে যায়। ঋষা কিচেনে ছিল, হেবাকে আসতে দেখেই তিনি এগিয়ে আসেন। ততক্ষণে হেবা দরজাতেই দাঁড়িয়ে পড়েছে। ঋষা এগিয়ে এসে বলেন, কেমন ঘুম হলো? এখন কেমন লাগছে? তুমি কি এখানে ভয় পাচ্ছ? ভয় নেই মা, কাল রাতে তুমি অ্যাক্সিডেন্ট করেছিলে আমার ছেলের গাড়ির সামনে, তাই ও তোমাকে আমাদের বাসাতেই নিয়ে এসেছে। এসো, ফ্রেশ হবে তুমি। হেবার হাত ধরে তিনি ওয়াশরুমের দিকে নিয়ে যায়। হেবা হ্যাঁ না কিছুই বলে না, চুপচাপ ফ্রেশ হয়ে আসে। ঋষা বিছানাতে বসেছিল, হেবা আসতেই বলে, তোমার নাম কি? হেবা শুধু ওনার মুখের দিকে তাকিয়ে থাকে, কোনো কথাই বলে না। ঋষা এখনো নাম জানার জন্য ওর মুখের দিকে তাকিয়ে আছে। বেশ কিছুটা সময় যাওয়ার পরও নাম বলতে না দেখে ভাবে হয়তো বলতে চাইছে না। ঋষা আর প্রশ্ন করে না, ওর হাত ধরে কিচেনের দিকে নিয়ে যায়। এর মাঝেই আরাশ চলে আসে নাস্তা করতে, ইফাদও আসে। দুজনে এসে চেয়ার টেনে বসে। হেবা ওদেরকে দেখে ভয়ে ঋষার দিকে তাকিয়ে থাকে। ঋষা ওর ভয়ের আঁচ পেয়ে বলে, ও আমার ছেলে আরাশ। কাল ওর গাড়ির সাথেই তুমি ধাক্কা পেয়ে ব্যথা পেয়েছো। উনি আমার স্বামী, ভয় পাবে না কেমন? তুমি নাস্তা করে নিয়ে নাম আর ঠিকানা বলে দিবে, আরাশ তোমায় বাসায় দিয়ে আসবে। হেবাকে ঋষা নিজের হাতেই খাইয়ে দিলেন। মেয়েটা নিশ্চয়ই কথা বলতে পারে না, না হলে এত এত প্রশ্ন করে একটাও উত্তর কি পেত না। কিন্তু এখন এর পরিচয়, ঠিকানা কিভাবে পাবে? একে বাসায় দিয়ে আসবে কিভাবে? আরাশ নিজেও চিন্তিত। নিশ্চিত মেয়েটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, বড় ঘরের কোনো মেয়ে না হলে এরকম দামি পোশাক থাকতো না। মাথায় আঘাত পেয়েছে, এভাবে কিভাবে কি হবে? আরাশ নাস্তা করে কাকনকে আসতে বলে। মেয়েটার ঠিকানা নিজেদেরকেই বের করতে হবে। পরিবারের সবাই নিশ্চয়ই অনেক অনেক চিন্তা করছে মেয়ের জন্য। আরাশের ছোট ভাই আরাফ ঘুম থেকে উঠে নাস্তা করতে আসে টেবিলে। নতুন মুখ দেখে অবাক হয়ে যায়। এ কে? বাবা, এ কে? ভাইয়া কি বিয়ে করে নিয়ে এসেছে? আরাফের প্রশ্নে হেবা অবাক হয়ে ওকে দেখে। আরাশ নিজেও বিব্রত বোধ করে। রাতে মেয়েটা অজ্ঞান ছিল বলে তার বাবার কথাবার্তা শোনেনি, এখন তো এখানেই আছে। আর থমকে ওঠে আরাফকে। কি বলছিস এসব? চুপচাপ নাস্তা করে রুমে যা। আমি ভাবির সাথে পরিচয় হব না? তোমার নাম কি ভাবি? হেবা এবার মুখ খোলে, চিকন কণ্ঠে বলে, হেবা। সবাই ওর দিকে ভূত দেখার মতো করে দেখে। এই মেয়ে কথা বলতে পারে তার মানে? আরাশ বিরক্ত হয়ে বলে, এতক্ষণ মুখ খুলছিলে না কেন? কতবার জিজ্ঞেস করলাম আমরা। হেবা ভয়ে ভয়ে বলে, কিভাবে বলবো? আমি চেষ্টা করছিলাম বলার, কিন্তু আওয়াজ আসছিল না ভেতর থেকে। সে যাই হোক, তোমার বাসার ঠিকানা দাও, তোমাকে রেখে আসছি। হেবা আবারও চুপ থাকে। ঋষা এগিয়ে আসে, মাথায় হাত বুলিয়ে বলে, কি হয়েছে মা? তোমার ঠিকানা বলো, আরাশ গিয়ে তোমায় রেখে আসবে। আমি যাব না। হেবার উত্তরে সবাই চমকে যায়। ইফাত বলেন, কেন যাবে না? হেবা কিছুক্ষণ চুপ থাকে, তারপর বলে,
আমার বাসার ঠিকানা আমার মনেও নেই আর জানাও নেই। এটা কি ধরনের কথা? তুমি তো ছোট বাচ্চা নও, মনে থাকবে না কেন? মোবাইল নম্বর আছে মনে? আমি ওদের কাছে ফিরবো না। ফিরবে না? ফিরবে না কেন? সে অনেক কথা, আমি বলতে চাইছি না। আরাশ আর ইফাত চোখে চোখে কিছু কথা বলে। ইফাত বলে, এখন কি করবে? জানি না, আপনারা কি আমাকে চলে যেতে বলবেন? রিশাদ চামচ রেখে বলে, না না, তা বলবো কেন? তুমি আমার মেয়ের মতো। তোমাকে আমি কি করে চলে যেতে বলি? তুমি এখানেই থাকবে। তোমার যদি পরিবারের কেউ তোমার খোঁজ করে। কেউ খুঁজবে না আমায়। রিশা অবাক হয়ে যায়। এত সুন্দর ফুলের মতো মেয়ে হারিয়ে গেলেও তার পরিবার তার খোঁজ করবে না। ইফাত আর আরাশ কিছু বলার আগে তিনি আবারও বলেন, আচ্ছা আচ্ছা, তুমি আজ থেকে আমার বাসাতেই থাকবে, কেমন? হেবা খুশি হয়ে যায়। ওর চোখ দুটো উজ্জ্বল হয়। হ্যাঁ। হেবাকে রিশা তার রুমে নিয়ে যায়। মেয়েটাকে কাল রাতে এনেছে আরাশ। যে পোশাকে এসেছে তা বিভিন্ন জায়গায় ছিঁড়ে গেছে, মুখে রক্তের দাগ লেগে আছে, গোসল করা দরকার। তাই আলমারি থেকে একটা শাড়ি আর তার পুরনো সায়া ব্লাউজ বের করে দেয়। এগুলো হেবার শরীরে লাগবে। এখন তিনি আগের থেকে বেশ স্বাস্থ্যবান হয়েছেন। হেবার হাতে দিয়ে বলেন, তুমি গোসল করে নাও। এখানে তো আমি ছাড়ার কোনো মেয়ে নেই যে তার পোশাক এনে দেব। বিকেলে তোমাকে শপিং করাতে নিয়ে যাব, কেমন? হেবা বুঝতে পারে মহিলাটি তাকে মেয়ের মতো মনে করছে। হেবার কি উচিত না তাকেও মায়ের মতো সম্মান দেয়া? সেও হেসে বলে। জি আন্টি। রিশা ওর মাথায় হাত বুলিয়ে বলে, যাও গোসল করে এসো। শাড়ি পরতে পারো? হেবা বলে সে পারে না। আচ্ছা, আমি পরিয়ে দিব, তুমি গোসল করে নাও। রিশা ওকে পাঠিয়ে দিয়ে বাইরে আসে। ইফাত আর আরাশ বসে আছে সোফায় চিন্তিত মুখে। রিশাকে দেখেই ইফাত বলে, আমার কেমন যেন লাগছে। রিশা তাকে থামিয়ে দিয়ে বলে, তোমার আবার কেমন লাগছে? মেয়েটা যেতে চাইছে না, যাবে না, এখানে আমার কাছে থাকবে। তুমি খবরদার ওর পরিবারের কাছে ওকে জোর করে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবে না। আর তুইও না। এনে দিয়েছিস, আমি খুব খুশি এতে। ফিরিয়ে দেওয়ার চেষ্টা করলে তোকে বাসা থেকে বের করে দিব, বলে দিলাম। আরাশ হঠাৎ চোখে মায়ের দিকে তাকিয়ে থাকে। আজ একটা বাইরের মেয়ের জন্য তার মা তাকে বাসা থেকে বের করে দেওয়ার হুমকি দেয়। এত আপন হয়ে গেল সে। আরাশ আরাফের দিকে তাকিয়ে চোখ নাচায়। আরাফ বলে, আমাদের আদরের ভাগ বসাতে তুই ওই বউ নিয়ে এসেছিস, তাই না? গর্থপ, ও আমার বউ নয়। আমি ওকে রাস্তা থেকে আহত অবস্থায় তুলে এনেছি। সত্যি তুই বিয়ে করে আনিস নাই? আহারে, আগে বলবি না? আমি এক্ষুনি যাচ্ছি হেবা আপুর কাছে, একটু দেখি চান্স পাই কিনা। কি পরীর মতো দেখতে ভেবেছিস? আমার পাশে তাকে কেমন মানাবে? ইফাত সাহেব ওদিকে মগ্ন না হয়ে বললেন, আরাশ, চলো, আজ থেকে তুমি আমার সাথে হিসেবে বসবে। ব্যবসা সামলে রাখার দায়িত্ব এবার আমি তোমাকে দিতে চাই। আরাশ চলে গেল বাবার সাথে। দুপুরের দিকে রিশা লাঞ্চের ব্যবস্থা করেছিল। হেবা রুমেই ঘুমিয়ে আছে। আরাফ নাস্তা করে স্কুলে গেছে। তার বিকেলে ছুটি হবে। এবার সে 6-এ ভর্তি হয়েছে। দুপুরে আরাশ আর ইফাত বাসায় আসবে না, সেখানেই খাবে। একেবারে বিকেলে আসবে। রিশা প্লেট নিয়ে হেবার রুমের দিকে গেল। ওকে ঘুম থেকে তুলে দিয়ে ফ্রেশ করিয়ে খাইয়ে দিল। হেবা খাবার মুখে নেওয়ার সময় কিছু একটা ভেবে কান্না করলো। রিশা বিচলিত হলো এভাবে কান্না করতে দেখে। কি হলো হে বামা? হেবা নাক টেনে বলে, আপনাকে দেখে আমার মায়ের কথা মনে পড়ছে। উনিও আমাকে এমন করে ছোটবেলায় খাইয়ে দিতেন। তোমার মায়ের কথা মনে পড়ছে? বাসায় যাবে? আমার মা নেই, মারা গেছেন। আমি যখন 4 বছরের ছিলাম তখনই। রিশার চোখ ভিজে ওঠে। সে হেবার চোখ মুছে দিয়ে বলে, আজ থেকে আমি তোমার মা, তুমি আমার মেয়ে, কেমন? হেবা আহ্লাদে রিশার বুকে ঝাঁপিয়ে পড়ে। হেবার মাথার চুল শুষ্ক, এই জন্য রিশার চুলে তেল লাগিয়ে দিলেন। কোমর সমান লম্বা চুলগুলি 2 বেনি করিয়ে রাখলেন। তিনি জানালেন বিকেলে ওকে নিয়ে শপিংয়ে যাবেন। হেবাকে নিয়ে বাসায় রুমে গিয়ে টিভি দেখলেন কিছুটা সময়। এরপর আনাসকে কল করে বাসায় আসতে বললেন। আনাস এসে মাকে বলে, কি হলো আম্মু? আমার হয়েছে, তুই গিয়ে হেবাকে ডেকে আন, শপিং করতে হবে তো। মেয়েটা এভাবে থাকবে? আনাস বিরক্ত হয়ে হেবাকে যে রুমে থাকতে দেওয়া হয়েছে সেদিকে গেল। হেবা বসেছিল
আরাস গিয়ে দরজা নক করতেই হেবা বেরিয়ে আসে। ওকে শাড়ি পরা দেখে আরাস থমকে যায়। চোখ আটকে যায় ওই মোহনীয় নারীর চোখেতে। হৃদয়ে জোরে কম্পন সৃষ্টি হয়। এতটা সুন্দরীও কেউ হতে পারে? হেবা বিব্রত হয়ে ওকে দেখে। হেবার অবস্থা বুঝে নিজেকে সামলে নেয় আরাস। আমতা আমতা করে বলে, তোমাকে তোমাকে বের হতে বললো, আম্মুর হয়ে গেছে। হেবা ওর সাথে এলো। গাড়িতে পেছনে রিশার সাথে বসে হেবা আর আরাস। সে তো মিররে হেবাকে দেখতেই ব্যস্ত। শ্রাবণ মাসে আকাশের বুকে হুটহাট মেঘ দেখা যায়। বিনা বার্তায় নেমে আসে বর্ষণ। চারপাশ ভিজিয়ে দেয় আপন ছন্দে ছন্দে। গাড়ির জানালার কাচ বেয়ে পানি পড়ছে ফোঁটায় ফোঁটায়। তবে আরাসের হৃদয় যেন উত্তপ্ত হয়ে আছে। কিছুতেই ঠান্ডা হতে চাইছে না। বাসা থেকে মার্কেট বেশ কিছুটা ফাঁকে। রিশা হেবার সাথে নানা রকম গল্প করছে। হেবাও তার সাথে কথায় তাল মিলিয়ে যাচ্ছে। শপিং মলে এসে ওরা তিনজনেই যায় মেয়েদের কর্নারের দিকে। হেবা কী ধরনের জামা পরিধান করবে তা শুনে নিয়েছে রিশা। নিজেই পছন্দ করে নিয়েছেন বেশ কয়েকটা। আবারও জিজ্ঞেস করলো, তোমার কোন কোনটা পছন্দ হলো বললে না? সব কি আমার পছন্দেতেই নেবে নাকি? নাও দেখো। হেবা নিজেও কয়েকটা পছন্দ করে নিয়ে নেয়। রিশা আরাসকে গাড়িতে গিয়ে বসতে বলে। ওরা দুজনেই সব কিনে নিতে পারবে। এরপর যায় আরো প্রয়োজনীয় তৈজসপত্র কিনতে। কেনা শেষে ওরা গাড়িতে করে বাসায় আসে। বাসায় ফিরেই হেবা রুমের দিকে যায়। সে শাড়ি পরে সেভাবে চলাফেরা করতে পারছে না। চেঞ্জ করা প্রয়োজন। আরাস হেবা রুমের যাওয়ার সাথে সাথে দরজাতে নক করে। হেবা ভেতরে আসতে বলে। আরাস রুমে আসে। হাতে রয়েছে বেশ কয়েকটা ব্যাগ। সেগুলো এগিয়ে দিয়ে বলে, তোমার জন্য। হেবা নিয়ে নেয়। অতঃপর বলে, ধন্যবাদ। কাল আপনি না থাকলে আমার যে কি হতো। এখানে এনেছেন বলেই না আমি একটা মা পেলাম। জানেন, আমার না মা নেই। বাসায় শুধু বাবা আর ভাইয়েরা আছে। কেউই আমাকে সেরকম ভালোবাসে না। কাল আমি নিজের ইচ্ছেতেই বাসা থেকে পালিয়ে এসেছিলাম। হুট করে আপনার গাড়ির সাথে ধাক্কা খেয়ে পড়েছিলাম। এতে আপনার কোনোই দোষ ছিল না, আমারই ভুল ছিল। এখানে আপনার মা আমাকে খুব আদর দিচ্ছে। আমি কি এখানে এসে সবাইকে বিব্রত করলাম? আরাস ঠোঁটের ভাঁজে হাসি তুলে বলে, সেরকম নয়, আমরাও খুশি। বিশেষ করে আমার আম্মু তোমাকে পেয়ে খুব খুশি। তুমি এখানেই থাকবে যতদিন ইচ্ছে হয়। ধন্যবাদ। হুম, যেহেতু তুমি আমাদের সাথেই থাকবে, সেহেতু তুমি আমাদের নিজেদের কেউ। আর নিজেদের মাঝে ধন্যবাদ আবার কি করে আসে? সরি। আবার সরি? আচ্ছা, ভুল হয়েছে, আর বলছি না। আপনার নামটা? মাসুম বিনতে আরাস, তবে সবাই আরাস বলে। আমি কি আপনাকে ভাইয়া বলবো? আরাস উচ্চ শব্দে বলে, না, না কেন? তুমি তুমি আমার নাম ধরে বলবে, কেমন? না না, সে তো বেয়াদবি হয়ে যাবে না? না, আমি বলেছি তাই তুমি আমাকে আরাস বলবে। আচ্ছা, তুমি কি যেন করছিলে? করে নাও। আমি বাইরে যাচ্ছি, তুমিও এসো। জি। হেবা চেঞ্জ করে ব্যাগ খুলে দেখে পুরো আলমারি ভর্তি হওয়ার জন্য একদিনেই সব কেনা হয়ে গেছে। রিশা বেশ কয়েকটা 3 পিস টপস চুড়িদার কিনে দিয়েছে। আবার আনাসও তাকে কয়েকটা শাড়ি সহ টপস কিনে দিয়েছে। সবকিছু রেখে বাইরে আসে। আরাফ স্কুল থেকে ফিরেছে। ওর দিকেই এগিয়ে যায়। আরাফ ওকে দেখেই বলে, আমাকে না নিয়ে চলে গিয়েছিলে কেন? একটু অপেক্ষা করলে না? হেবা করুণ চোখে তাকায়। ওর কি দোষ? রিশা আর আরাশি তো তখন নিয়ে গেল। এই বাসার সকলেই খুব ভালো। একদিনেই বাইরের একটা মেয়েকে কতটা আপন করিয়ে নেয় এভাবে কেউ। তোমাকে আর এভাবে রেখে যাব না। সত্য? হুম। যদি তোমায় নিতে আসে বাসা থেকে? বলবো আমি আরাফকে ছাড়া কোথাও যাব না, আরাফের সাথেই থাকবো। তুমি আমায় বিয়ে করবে? হেবা আহত হয় ওর কথায়। এইটুকু ছেলের কি পাকা পাকা কথা! তুমি তো আমার অনেক ছোট, তোমাকে বিয়ে করব কিভাবে? আমি তোমার অনেক ছোট? তুমি মাত্র ক্লাস 6-এ আর আমি অনার্স 3য় বর্ষে। তুমি এত বড়? আমি ভেবেছিলাম তুমি হয়তো নবম দশম শ্রেণীতে। ওদের কথার মাঝে আরাশ আসে। পাশে বসতে বসতে বলে, কিন্তু হেবা, তোমাকে দেখে একদম তা মনেই হয় না। আমিও আরাফের মতোই ভেবেছিলাম।
তোমার চিন্তা ভাবনা এত ছোট আরাস? কি? ও সরি, ভুলে তুমি বলে ফেলেছি। না না, সমস্যা নেই, কিন্তু আমার চিন্তা ভাবনা কিন্তু ছোট নয়। আরাফ বলে, হ্যাঁ আপু, আরাশ ভাইয়া যা করবে তার থেকেও বিশাল বিশাল চিন্তা ভাবনা করে। যেমন যেমন তোর মাথা, চুপ করে থাকতে পারিস না তুই? দেখলে হেবা আপু আমার সাথে কেমন করছে। আচ্ছা, তোমরা দুজনেই ঝগড়াঝাটি করো, আমি তোমাদের বাসাটা একটু ঘুরে টুরে দেখি। দোতলায় তো আমার যাওয়াই হয়নি, ছাদেও যাব। তোমরা কি কেউ যাবে? আরাফ চট করে উঠে হেবার ডান হাত ধরে উল্লাসের সাথে বলে, হ্যাঁ হ্যাঁ, কেন নয়, আমি নিজে তোমাকে সবটা দেখাবো। এসো এসো, দোতলায় একটা বন মানুষের ঘর রয়েছে, ওটাও তোমাকে দেখাবো, দেখবে না? বন মানুষ? হ্যাঁ হ্যাঁ, চলো। আরাশ চোখ গরম করে আরাফকে কিছু বলবে তার আগেই রিশা আসে হাতে নুডলসের বাটি নিয়ে। আরাফকে ধমকে বলে, বড় ভাইকে এসব কি বলা শুরু করেছো আরাফ? হেবা অবাক চোখে আরাশকে দেখে, তার মানে ওকেই বন মানুষ বলছে আরাফ। আরাফের সাথে হেবা আরাশের রুমে এসেছে। দোতলার প্রথম রুমটাই আরাশের, পাশেরটা আরাফের, তার পাশেরটা ফাঁকা রয়েছে। এরপর রয়েছে আরাশের লাইব্রেরি রুম। সবটা দেখে এসে মাত্রই আরাশের রুমে এসেছে। একদম আরাফের কথাই সঠিক, আরাশের রুমটা কোনো সভ্য মানুষের রুমের মাঝে হয় না, একদম এলোমেলো, যে কেউ এখানে এসে ঢোকা মাত্রই বের হয়ে যাবে। অথচ আরাশ বাইরে কতটা ফিটফাট বাবু হয়ে থাকে। ওদের পেছন পেছন আরাশও রুমে আসে, মাথায় হাত দিয়ে চুল খামচে হাসে হেবাকে এখানে আসা দেখে। ওভাবে হাসছো কেন? তুমি তো নিজেকে খুব সুন্দর করে সাজিয়ে চলাফেরা করো, তাহলে রুমের এই হাল করে রেখেছো কেন? এভাবেই আসলে সময় হয় না গুছিয়ে নেওয়া। আচ্ছা এবার, এই যে এইটা কি তোমার ফোন? কাল রাতে তোমার পাশেই ছিল, আসলে ফোনটা ভেঙে গেছে, সিম আছে শুধু। আমি কি তোমার একটা মোবাইল এনে দেবো? হুম, লাগতেই পারে। ধন্যবাদ। আমি তো ভেবেছিলাম সব বুঝি হারিয়ে ফেললাম, নতুনভাবে সিম কার্ড তুলতে হবে। এই নাও, আর চলো ছাদে নিয়ে যাই। এখানে থাকতে পারবে না খুব একটা সময়, আমি রুম গুছিয়ে নিয়ে তারপর তোমায় এখানে নিয়ে আসবো, চলো। ভাইয়া তুই এত মিথ্যা বলছিস কেন? তুই গোছাবি রুম? আম্মু সকালে গুছিয়ে দিলেই তুই বিকেলেই অগোছালো করে ফেলিস, তাই তো আম্মু আর তোকে রুম গুছিয়ে দেয় না। এই, তুই দেখছি খুব ফটর ফটর করে মুখ খুলছিস। আচ্ছা আচ্ছা, দুই ভাই প্লিজ ঝগড়া থামাও, আমি গুছিয়ে নেব, দুজনেই যাও। আরাশ চমকে বলে, কি? হ্যাঁ, কোনো সমস্যা? আমি তোমাদের দুজনকে বের করে দেব, এখন যাও। হেবা দুজনেরই হাত ধরে রুমের বাইরের দিকে নিয়ে যায়। এরপর ধপাস করে দরজা বন্ধ করে দিয়ে পুরো রুম গুছিয়ে ফেলে। 2 ঘন্টার মতো সময় পরে হেবা দরজা খুলে বাইরে আসে। ঘেমে উঠেছে হাত মুখ। রিশা ওকে দেখেই এগিয়ে আসে। ও রুমে কেন গোছাতে গেলে তুমি? ও কি তেমন করে রাখবে? দেখবে সকালেই সব আগের মতো করে রেখেছে। না, এখন থেকে একটা জিনিস এলোমেলো করলে না ও শাস্তি পাবে, তাহলেই গুছিয়েও রাখবে। আচ্ছা। আরাশ মোবাইল স্ক্রল করতে করতে উত্তর করে, আমার রাজত্ব আর আমাকে নিয়ম কায়দা শেখাতে আসছে। হেবা রেগে কিছু বলার জন্য প্রস্তুত হয়ে আবারও মিয়ে যায়। আসলেই তো সে তো এই পরিবারের কেউ না, থাকতে দিয়েছে, খেতে দিচ্ছে, আপন করে নিয়েছে, এই তো অনেক। ইফাদ আসে সেই সময়, হাতের ব্যাগ সোফায় রেখে বলে, আরাশ, তোমার চাচু মুহিবের বিয়ে ঠিক করেছে। ওর বিয়েতে হুট করেই দিন তারিখ ঠিক করা হয়েছে। কাল বিকেলে গায়ে হলুদ, আমাদের ভোরের দিকেই বের হতে হবে। কিন্তু আব্বু, আমার তো তাহলে শপিং করতে হবে। মুহিব ভাইয়ের বিয়েতে কি এভাবেই যাব? ইস, আম্মু আমাকে কেন বিকেলে নিয়ে গেল না? রিশা আরাফকে বলে, তুমি এখন যাবে আরাসের সাথে। আর তাছাড়া বিকেলে শুধু আমি মেয়েদের শপে গিয়েছিলাম। আমি কি জানতাম যে মহিবের বিয়ে হবে কাল? ধ্যাত, ভাল লাগে না। পরের দিন সকালেই রিশা সবাইকে ঘুম থেকে তুলে দিয়ে নাস্তা করতে বলে, লাগেজ গুছাতে বলে। গ্রামের বাড়িতে গেলে আর 1 সপ্তাহের আগে ফিরতে পারবে না। এদিকে হেবা ভাবছে সে যাবে কি যাবে না। রিশা আর ইফাদও তাকে সব প্যাক করতে বলেছে। একটা লাগেজ এনে রুমে দিয়েছে আরাফ। একটু পরেই রিশা আসে, হেবার হেলদোল না দেখে বলে, কি হয়েছে মা? তুমি এভাবে বসে আছো কেন? আমাদের হাতে সময় খুব কম, প্রায় 9 ঘন্টা লাগবে যেতে। তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আর ভয়ের কিছুই নেই, তুমি দেখবে ওখানে সকলেই তোমায় কত আপন করে নেয়।
আরাশ রাতে তোমার জন্য হলুদের শাড়ি এনেছে, ওটাই তোমার লাগেজে দিতে আসলাম, যেন পরে এলোমেলো না হয়। চলো আমি গুছিয়ে দিচ্ছি, তুমি রেডি হয়ে নাও। হেবা আর উপায় না দেখে রেডি হয়ে ওদের সাথে চলে আসে। গাড়িতে গিয়ে বসে। রিশা আর আরাফের সাথে সামনে বসেছে ইফাদ আর আরাস। সত্যিই তাই, গ্রামে আসতে আসতে বিকেল 5টা বেজে গেছে। গ্রামের মাঝে হলেও খুব সুন্দর একটা আলিশান ডিজাইনের করা বাড়িটা। একদম শুধু ফ্রেশ সাদা রং করে রেখেছে। প্রথমে গাড়ি থেকে ইফাদ নামে। আরাফ গাড়ি দরজা খুলে বের হয়ে ব্যাগগুলো নামিয়ে আনে। পুরো বাড়ি এখনো সাজানো কমপ্লিট হয়নি। রিশার সাথে হেবাও নামে। বাড়ির ভেতর থেকে কয়েকজন ওদের গাড়ি আসতেই ছুটে আসে এদিকে। ওনারা এসেই রিশা আর ইফাদের সাথে কথা বলছেন। আরাস নেমে সবগুলো লাগেজ ধরে আরাফের দিকের কয়েকটা এগিয়ে দিয়ে ভেতরে যেতে যেতে হেবাকে বলল সাথে আসতে। হেবা রিশার দিকে তাকালে ওদের সাথে ভিতরে যেতে বলে। আরাফ হেবার হাত ধরে ভিতরে নিয়ে আসে। একটা রুমে গিয়ে সব ব্যাগ সহ লাগেজ রেখে ওরা তিনজনে বাইরে আসে। হেবাকে দেখে দুজন মহিলা এগিয়ে এসে বলে, তুমি ফ্রেশ হবে না? এসো আম্মার সাথে। রিশা ওকে সাথে যেতে বলে জানায় উনি হলেন আরাসের বড় চাচি আর উনি আরাসের ফুপি। হেবা ওদের সাথে কথা বলে নিজের নাম জানায়। ওরা আসলেই রিশার কথা মতোই সকলেই কত ভালো। অচেনা একটা মেয়েকে কতটা আপন করে নেয় অতি সহজে। একটা রুমে নিয়ে এসে বলে, যে কয়দিন থাকবে তুমি এই রুমে থাকবে, তোমার সাথে ইতির মেয়ে ইভাও থাকবে। ইভা হলো আরাসের ফুপির মেয়ে, বছর 9 হবে, আরাফের একটু বড়। ইভা এসে হেবার সাথে পরিচয় হয়ে নেয়। মেয়েটা খুব সুন্দর, হেবাকে আপু আপু বলে। ইভা নিজেই আরাস আর আরাফের রুম থেকে হেবার লাগেজ এনে দেয়। আরাস ওকে সাথে নিয়েই হেবার সাথে দেখা করতে এসেছে। মেয়েটা কি এখনো মানিয়ে নিতে পারবে? না জানি কেমন পরিবেশে বড় হয়েছে হেবা, সে তো কিছুই জানে না। এসে দেখে হেবা কাপড়ের জন্য অপেক্ষা করছে। আরাস বলে, এখানে থাকতে অসুবিধে হবে তোমার, হেবা? না, মানিয়ে নেব। আচ্ছা, এই যে তোমার নিউ সিম কার্ড, তুমি বলেছিলে কেউ তোমার খোঁজ নেবে না, তাহলে এত ভয় পাচ্ছ কেন? আসলে ওই সিমে আমার অ্যাকাউন্ট খুলে রাখা আছে, তাই নতুন আরেকটা সিম নিলাম। অ্যাকাউন্ট? সে অনেক কথা, অন্য এক সময় বলবো তোমায়। আচ্ছা, এই বাসাতে আমরা দুজন বাচ্চা মেয়ে ছাড়া আর কেউ নেই, মানে আমার সমবয়সী? আসলে আমাদের পরিবারের কন্যা সন্তান নেই একদম, শুধু ইভা আর ইনু আপু। ইনু আপুর বিয়ে হয়েছে, একটা বাচ্চাও হয়েছে। সে নাকি আসছে, ও এলে ওর সাথে বিয়েতে থাকতে পারবে। ও তোমায় ছোট বোনের মতো কাছে কাছে রাখবে, আমি বলে দেব। এখন আপাতত ফ্রেশ হয়ে নিয়ে হলুদের জন্য তৈরি হয়ে নাও, মহিবের বিয়ে কাল হবে। ও আচ্ছা। আরাস বাইরে আসে। আরাফা আর সে এই কয়েকদিন এক রুমেই থাকবে। হেবা গোসল করে এসে হলুদ শাড়ির ভাঁজ খুলে তা পরে নেয়। খুব সুন্দর মানিয়েছে তার সাথে। কুচি করে সে একা পরতে পারে না, তাই বাঙালি নিয়মে একাই পরে নেয়। ইভাও পরে ওর মায়ের থেকে। মেকআপ কিট নিয়ে সাজুগুজু করে বের হয়ে আসে দুজনে। এখানে এসে আরাসের চাচাদের ফুপুদের সাথেও সে পরিচিত হয়ে নেয়। সবাই বুঝতে পারে তারা যেমন, মেয়েটাও তেমন মিশুক। মুহিবকে বসানো হয়েছে পিঁড়িতে। সাদা লুঙ্গি আর চিকন হাতার সাদা গেঞ্জি, পরানো গলায় লাল একটা গামছা। মুহিবও দেখতে আরাস আরাফের মতোই উজ্জ্বল ফর্সা, লম্বায় প্রায় আরাসের সমান হবে। মুখে হাসি ছড়িয়ে আছে। এখনো মুহিবের সাথে হেবার কথা হয়নি, তাহলে সে কিভাবে তাকে হলুদ লাগাবে? সবাই গিয়ে ওকে হলুদ লাগাচ্ছে। এক পর্যায়ে রিশাও যায়। হেবাকে সাথে নিয়ে যেতে চাইলে হেবা না করে দেয়। রিশা জোর করে না, নিজেই গিয়ে লাগিয়ে দিয়ে আসে। আরাফ মায়ের ফোন নিয়ে অনেকগুলি সেলফি তুলছে। আরাস এক কোনায় হেবাকে দেখে এগিয়ে আসে। হেবার হাত ধরে টেনে নিয়ে যায় মুহিবের দিকে। ওকে নিয়ে যেতে যেতে হেবা বলে, কি করছো আরাস? তুমি হলুদ লাগাবে ভাইয়াকে, এসো। সে তো আমার সাথে পরিচিত নয়, সে কি এটা পছন্দ করবে? আমি পরিচয় করিয়ে দিয়েছি। কিভাবে? ও ভাবে, এসো লাগাবে। হলুদ লাগবে না? তুমি আইছিলে কেন? তোমার নাম তো হেবা, তাই না? হ্যাঁ ভাইয়া। সুন্দর নাম। হেবা আলতো হাতে হলুদ লাগিয়ে দেয় মুহিবকে। এরপরেই আরাস দুই হাতে হলুদ লাগিয়ে হেবার দুই গালে মাখিয়ে দেয়। হেবাও কম নয়,
সেও 2 হাতে হলুদ নিয়ে আরাশকে মাখাতে যায়। ততক্ষণে আরাশ দৌড় শুরু করে দিয়েছে। ওর পিছু পিছু হেবাও চলে যায়। এক পর্যায়ে গিয়ে হেবা আরাশকে পা দিয়ে ফেলে দেয় ঘাসের উপর। আরাশ এভাবে পড়ে যাওয়াতে একটু ব্যথা পায়। এই সুযোগে হেবা আরাশের দিকে ঝুঁকে আসে, ওর 2 গাল সহ পুরো মুখ হলুদে হলুদ ভূত বানিয়ে দেয়। তারপর দিনেই মুহিবের বিয়ের জন্য সবার আয়োজন করে। হেবা আর ইভা ঘুমিয়েছিল। ইনুর সাথেও হেবার বেশ ভাব হয়েছে। এখানে সবাই বেশ ভালো। হেবা এখানে আনন্দে আনন্দে সময় উপভোগ করছে, কিন্তু বুঝতে পারে না এই আনন্দ তার জন্য কতদিন থাকবে। হেবা সকালে আরাফকে নিয়ে একটু বের হয় আশেপাশে দেখার জন্য। দুপুরের পরেই সবাই বিয়ের জন্য নিয়ে আসা বাসে উঠে বসে। আরাফ আর রিশা আগেই বের হয়ে একটা বাসে বসে পড়েছে। হেবা যায় ইনুর সাথে, তবে বাসে গিয়ে দেখে ইনু ওর জামাইয়ের পাশে বসেছে। সে কোথায় বসবে আশেপাশে দেখে আরাশের দিকে এগিয়ে যায়। সে একাই বসে আছে। আরাশ ওকে দেখে বলে, তুমি আম্মুর সাথে ওই বাসে যাওনি? না, এখানে কার সাথে বসলে? এখনো বসা হয়নি, ভাবছি তোমার পাশের আসনে বসবো। বসতে দিবে? আরাশ যেন মেঘ না চাইতেও বৃষ্টি পেয়ে গেল। সে তো তাই চায় হেবার আশেপাশে থাকতে। মাত্র 3 দিনের দেখাতে মেয়েটাকে তার মন ভালোবেসে ফেলেছে। আরাশ ওকে বসতে দেয়। হেবা বসে ফোন নিয়ে বিকাশ অ্যাকাউন্ট চেক করে সব ঠিক আছে। হেবা আরাশকে বলে, এখানে বাজার কোথায়? কেন, কোনো দরকার তোমার? হ্যাঁ, বিয়েতে গিফট দিতে হবে, কিছু টাকা বের করতে হবে। দরকার নেই। কেন? তুমি কি দেবে আমাকে বলো, আমি এনে দেবো। তবুও প্লিজ, না করবে না? আচ্ছা, সামনে গিয়ে দেখবো। হুম। আচ্ছা, তুমি তো বললে না তোমার পরিবারের কথা। আমার আর পরিবার? জানতে ইচ্ছে করছে, বলবে? আমার তোমার মতো এত ভালো আগলে আগলে রাখা, কেয়ার করা, আদর দেওয়া, কেউ কারোর জন্য অপেক্ষা করা, এরকম পরিবার নেই আরাশ। এই যে আমি বাসায় নেই, এতে কেউ বিন্দু মাত্র বিচলিত নয়। তোমার বাবা নেই? শুধু বাবা কেন, আমার ভাই আছে, বাবা আছে। তবে ভাইগুলো নিজের আপন নয়, বাবার বিয়ে করা দ্বিতীয় স্ত্রীর সন্তান। এছাড়াও বাবার সেই স্ত্রীর আগের ঘরের সন্তানও রয়েছে। সেও আমার ভাই, তবে খুবই জঘন্য, ঘৃণা করার মতো একজন। সেদিন ওই পিশাচের কারণেই আমি পালিয়ে এসেছিলাম। ও, আরাশের খারাপ লাগলো হেবার কথায়। হেবা এটুকু বলতেই চোখে জল এনেছে। তাই আরাশ ওকে বলে, এসব নিয়ে আর চিন্তা নেই হেবা, এখন থেকে তুমি ওই পিশাচের থেকে অনেক দূরে। আচ্ছা, তোমার বাবার বাসা কোথায়? পাবনা। অনেক দূর প্রায়। হুম। এখন তো আরো দূরে রয়েছো। যদি তোমার বাবা ফিরিয়ে নিয়ে যেতে চায়? আমি তার কাছে আর ফিরবো না। আচ্ছা, তোমার কি বাস খারাপ লাগছে? আমার অভ্যেস আছে। ও আচ্ছা। বিয়ে করে বউ নিয়ে এসেছে সবাই। আরাশ, আরাফ আর ও কয়েকজন ছেলে মেয়ে বাসর ঘরের দরজা লাগিয়ে ভেতরে বসে আছে। হেবা আগে এসে খাবার নিয়ে বসেছে। সে অতিরিক্ত মানুষের সাথে ভালোভাবে খেতে পারে না, তাই রিশা ওকে খাবার দিয়েছে। এখন খাবার শেষ করে হেবা সেদিকে যায়। আরাশ আর একটা ছেলে টাকার পরিমাণ বলে দিচ্ছে। 20,000 না দিলে আজ দরজা খুলছি না। তুই ভাবিকে নিয়ে বাগানে বসে বসে চন্দ্রবিলাস করবি। মুহিব স্ত্রীর দিকে তাকিয়ে বুঝতে পারে মেয়েটা যথেষ্ট বিরক্ত হয়ে আছে। চোখে মুখে ঘুম উপচে উপচে ধরা দিচ্ছে। তাই হ্যাঁ না করে আগে টাকা বের করে গুনে ওদের দিকে বাড়িয়ে দেয়। হেবা নিজের হাতে খপ করে তা নিয়ে নেয়। আরাশ সহ বাকিরা অবাক চোখে দেখে। হেবা টাকা নিয়ে অন্য একটা রুমের দিকে চলে যায়। বাকিরা ওর পেছন পেছন চলে আসে। হ্যাঁ বাপু, টাকা কি আমাদের দিবে না? তোমাকে কেন দিব বিপুল? তুমি কি করবে টাকা দিয়ে? আশ্চর্য, টাকা দিয়ে মানুষ কি করে? এ টাকা আমাদের, আমরা নিয়েছি ভাইয়ার হাত থেকে। কই? দেখলে না? কি বলছো এসব? তোমার ভাইয়ার হাত থেকে না টাকা আমি নিলাম। শোনো, এই টাকার কোনো ভাগ হবে না।
আমরা 2 দিন পর এই টাকা দিয়ে আশেপাশে কোথাও ঘুরতে বের হয়ে ট্যুর দেব, পাক্কা। সবাই বলে ওঠে চমৎকার। হেবা আরাসের কাছে রেখে দিয়ে বলে। এরপর হেবা ইনু আর ইভাকে নিয়ে নিজেদের রুমের দিকে যায় ঘুমোতে। আরাস ওর দিকে তাকিয়ে রয়। পরের দিন সকাল হতেই হেবা নতুন বউয়ের সাথে দেখা করে। ওর নাম নীলা। নীলার গলায় স্বর্ণের একটা মোটা চেন পরিয়ে দেয় হেবা। মুহিব ওর হাত ধরে বলে, এসব কি হেবা? বারে তোমার বউ দেখলাম, গিফট দেব না? কিন্তু তুমি তো। কোনো কিন্তু নয়। মুহিব ওর হাত ধরে বলে, রিশা শুধু হেবাকে দেখে। যে মেয়ে বাবার বাসা ছাড়াই এতগুলো টাকা পয়সা নিয়ে চলতে পারে, নিশ্চয়ই সে মেয়ে কোনো সাধারণ আয়ের পরিবারের মেয়ে নয়। ওর চাল চলনও কেমন আভিজাত্যের ছোঁয়া। না জানি কোন বাবা সন্তান এভাবে ওর কাছে এসেছে। মেয়েটাকে সে সত্যি আপন করে নিয়েছে। ওকে পেয়ে তার মেয়ের অভাব পূর্ণ পেয়েছে। যদি ওর বাবা নিতে আসে কখনো, পরের দিন বউ ভাতের অনুষ্ঠান শেষ করেই মুহিব আবারও বউসহ নতুন শ্বশুরবাড়ি যায়। এটা নাকি নিয়ম। বিয়ের পরের দিনই বউ নিয়ে তার বাবার বাসায় যেতে হয়। এই গ্রাম ঘুরে দেখাবে ওরা। ইনুকেও নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু ফিরতে সন্ধ্যা হতে পারে বলে সে বাচ্চা নিয়ে বের হয়নি। আরাস হেবার কথায় ঘুরতে বের হয়েছে। এটা আরাস, তিনি এখানের চেয়ারম্যান ছিলেন, সেই হিসেবে তার চাচুও এখানের চেয়ারম্যান। আর তার বাবা শহরে গিয়ে রেস্টুরেন্ট খুলেছে। অবশ্য প্রথমে তার একটাই ছিল, ধীরে ধীরে বেশি হয়েছে। ওখানেই বাড়ি করলেন আর ছেলেদের নিয়ে ওখানেই থাকলেন। আরাস ওদের সব স্থান দেখাচ্ছে আর কথা বলছে। কথার খেই হারিয়ে শুধু ওকেই দেখতে লাগলো। হেবাও একসময় আরাসের দিকে তাকিয়ে বুঝলো আরাস ওর দিকে তাকিয়ে আছে। চোখ দিয়ে ইশারায় বলে কি, আরাস মাথা দুলিয়ে বলে কিছু না। ফিরতে ফিরতে আসলেই সন্ধ্যা হয়ে আসে। মুহিবের এক মামি হেবার সাথে কথা বলতে এগিয়ে আসে। হেবা তখন সোফায় বসেছিল, ক্লান্ত লাগছে তার। জীবনে সে এত হাঁটাহাঁটি করেছে কিনা সন্দেহ। এখানে বসা যাবে? হেবা উপরের দিকে চোখ তুলে দেখে একজন মহিলা, বয়স হবে 40-এর ঘরে। উনি বসলেন। সকালে দেখেছিলেন হেবা নতুন বউকে বেশ ভারী একটা চেন দিচ্ছে। নিশ্চয়ই বড় ঘরের মেয়ে। এরকম একটা মেয়ে তার ঘরের ছেলের বউ হলে বেশ ভালো হয়। চেহারাও মাশাআল্লাহ দারুণ। এক দেখাতেই যে কেউ পছন্দ করে ফেলবে। উনি বললেন, আমি মহিবের মামি। ও, তোমার নামটা যেন কি? হেবা। নামের আগে পরে কিছুই নেই? ওসব বলতে ইচ্ছে করছে না, যে প্লিজ কিছু কেউ মনে পছন্দ করবেন করে না। ফেলবে। উনি বললেন, এর মাঝেই আরাফ আর আরাস এসে অপর সোফায় বসে। এদিকে মুহিবের মামি হেবার সাথে আরো কথা বলার চেষ্টা করছে। একবার মিশতে পারলেই আসল কথা তুলবেন তিনি। তা তুমি যে এখানে, তা তোমার পরিবারের কেউ জানে? না। জানে না? হুম। তুমি কি পালিয়ে এসেছো? হ্যাঁ। উনি কিছুটা চমকে ওঠেন। এরপর দেখেন আরাস আর আরাফ গালে হাত দিয়ে ওনার দিকেই তাকিয়ে আছেন। এই দুই ভাই এরকম করে কি দেখছে আর শুনছে। কি হয়েছে বাবারা, এইভাবে কি দেখছো? দেখলাম আপনি এখানে আপুর সাথে কি মতলবে কি কথা তুলতে এসেছেন। কি? হে বাবু, উনি কিন্তু খুব ভালো ঘটকালি করেন। দেখবে যে কাউকে এনে বলবে কি কি তোমার পছন্দ হয়, বিয়ে করবে। হেবার চোখ বড় বড় হয়ে যায় আরাফের কথা শুনে। আরাসের দিকে দেখেও মাথা নাচছে, হ্যাঁ হ্যাঁ বোঝাচ্ছে। ইনি কি আবার আসলেই হেবার বিয়ে ধরতে এলো নাকি? হেবা আমতা আমতা করে কিছু বলবে, তার আগেই মুহিবের মামি বলে, একদিন তো সব মেয়েকেই বিয়ে করতে হবে, তাই না মা? হেবা, এত এত কথার কি আছে? আসলে তোমাকে দেখেই আমার খুব পছন্দ হয়েছে। মানে আমার ছেলেটা না খুব ভালো একটা চাকরি করে, মাইনেও কম নয়, প্রায় 80,000 টাকা পায়। সে কি মামি, আপনার ছেলে তো বেকার বেকার ঘুরে ফিরে আঙ্কেলের টাকায় ফুর্তি করে। উফ, তুমি থামবে আরাস? না, মিথ্যা কেন বলবে? আসলে আমি এখন বিয়েই করব না। আর তাছাড়া আমার টাকার দরকারও নেই। আপনার ছেলে লাখ টাকা বেতন পেলেও আমার চাই আসে না। আরাস, আন্টি কোথায়? রুমে আছে, চলো। হেবা এরপর ওখান থেকে উঠে আসে। মুহিব তার পরদিন চলে আসে। এর মাঝে অনেকেই নিজেদের বাসায় চলে গেছে, রয়ে গেছে শুধু গুটি কয়েক আত্মীয়। সবাই মিলে পিকনিকের আয়োজন করে। ঘুরে ফিরে দিন কয়েক থেকে আবারও চলে আসে। ব্যবসা রেখে অন্যের বাসায় কয়দিনই বা থাকবে। তো হয় হেবা আরাসদের বাসায়। এর মাঝে কাকন এসে একবার দেখা করে গেছে হেবার সাথে।
কাকনেরও বিয়ের তারিখ ঠিক হয়েছে, আর মাত্র 1 মাস পরেই বিয়ের কার্য হবে। এর মাঝে আরাশ আর হেবার সম্পর্ক আরো দারুণ হয়েছে। ধরা যায় এখন তারা খুব ভালো বন্ধু। রিশা ভেবেছে মেয়েটাকে একসময় বলে দেখবে আরাশকে সে বিয়ে করবে কিনা। এরকম মেয়ে এভাবে বাসায় কতদিন থাকবে, লোকে কি বলবে? তাছাড়া মেয়েটার পরিবারও জানে না। হেবা আরাশের রুমে বসে আছে, আরাফের সাথে আরাশের ল্যাপটপ নিয়ে মুভি দেখছে ওরা। এর মাঝেই আরাশ আসে, ওর চোখ মুখ কেমন ফ্যাকাশে হয়ে আছে, অসুস্থ হলো নাকি? হেবা উঠে আরাশের কাছে এগিয়ে আসে, ওর কপালের দিকে হাত ছুঁয়ে দেখে সত্যি অনেক জ্বর হয়েছে। আরাবকে বলে রিশাকে নিয়ে আসতে। ততক্ষণে আরাশ বিছানায় শুয়েছে। হেবা ওর মাথায় শুকনো কাপড় ভিজিয়ে পট্টি লাগাতে চেষ্টা করে। রিশা এসে দেখে মনে মনে খুশি হয়। এরপর তিনি হেবাকে বলে নিজের রুমে যায়। মেডিসিন। হেবা চিন্তিত মুখে আরাশকে দেখছে, কেমন ফ্যাকাশে লাগছে দেখতে, আবার চোখ একটু পরপর হেবাতেই রাখছে। রিশা হেবাকে রুমে গিয়ে ঘুমোতে বলে। রিশা রুমে ছেলের পাশে থাকে, তাকেও আরাশ রুমে গিয়ে ঘুমোতে বলে। একটু পর সেও রুমে যায়। সকাল হতেই হেবা আগে আরাশের রুমে যায়। ঘুমিয়ে আছে আরাশ। আরাশকে চুপ করে মানায় না। হেবা এতদিনে বুঝে গেছে আরাশও আরাফের মতোই চঞ্চল। আর চঞ্চল ছেলেমেয়েরা সামান্য নিশ্চুপ হলেও তা অন্যরকম লাগে। হেবা সেখানেই বসে বসে আরাশকে ভালো করে পর্যবেক্ষণ করে। ছেলেটাকে আজ একটু বেশিই ভালো লাগছে কেন? জ্বর হলে কি চেহারায় আরো সুন্দর হয়? আজকে আরাশের তেমন কাজের চাপ না থাকায় হেবাকে নিয়ে ঘুরতে বের হয়েছে। বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিয়েছে। হেবাই আসতে চেয়েছে ওর সাথে, বাসায় নাকি ভালো লাগছিল না তাই। আরাশ ওকে যত দেখে ততই প্রেমে জড়িয়ে যায়। মেয়েটা কি তা বুঝবে কখনো? আরাশ যেতেই আরাশের দিকে আরাশ প্লিজ আইসক্রিম এনে দেবে? গাড়িতে থাকো, আমি নিয়ে আসছি। হুম। আরাশ যেতেই আরাশের দিকে তাকিয়ে থাকে হেবা। আরাশকে তার ভালো লাগে। আচ্ছা, যদি সে আরাশের প্রেমে পড়ে যায় কি হবে? আরাশ কি ওকে মেনে নেবে, ভালোবাসবে? ভাবনার মাঝেই গাড়ির জানালা দিয়ে কাউকে চোখ পড়তেই অবাক আর ভয় পেয়ে যায় হেবা। মাথা ঘুরছে ওর। লোকটা আরাশের দিকে এগিয়ে আসছে কেন? আরাশের সাথে কি কথা বলছে কে জানে। আরাশ প্রায় মিনিট 10 কথা বলে দ্রুত পায়ে গাড়ির দিকে এগিয়ে আসে। পাশে বসতেই হেবা বলে, এখন প্রশ্ন করবে না, প্লিজ গাড়ি ঘোরাও, এক্ষুনি বাসায় যেতে হবে। কিন্তু হেবা, প্লিজ আরাশ আমাকে হেল্প করো, এখানে থাকা ঠিক হবে না, ওরা আমাকে বাঁচতে দিবে না, প্লিজ চলো। আরাশ আইসক্রিম ওর হাতে দেয়, দিয়ে বাসার দিকে চলে আসে। হেবা এত ভয় পেয়ে আছে কেন আরাশ বুঝতে পারে না। আইসক্রিমও গলে গলে পড়ছে ওর জামার উপর। খায়নি কেন মেয়েটা? হেবা বাসায় আসে। ইফাত বসে আছে। পত্রিকা ফিরতে দেখে তিনি উঠে দাঁড়িয়ে হেবাকে পাশে আসতে বলেন। নিজের হাতে রাখা পত্রিকা হেবার দিকে এগিয়ে দেয়। হেবা আশ্চর্য হয়ে যায় তার নিখোঁজ হওয়ার সংবাদ দেখে। যে ওকে খুঁজে পেতে সাহায্য করবে তাকে পুরো 50 লাখ টাকা দেওয়া হবে। নিশ্চয়ই এই খবর পুরো এলাকা জেনে গেছে। এখন কিভাবে সে বাইরে বের হবে, কিভাবে সুরক্ষা থাকবে? বাবা, বাবা কি ঠিক আছে? এটা তোমার বাবা? জি। এখানে আছো তুমি, তা কি তোমার বাবা জানে? তুমি বলেছিলে তোমাকে কেউ খুঁজবে না, অথচ দেখলে তোমার নিখোঁজ হওয়ার সংবাদ পত্রিকাতে এসছে। আসলে আঙ্কেল, এই খবরটা আমার বাবার দ্বিতীয় স্ত্রীর প্রথম পক্ষের ছেলে দিয়েছে, বাবার নাম করে দিয়েছে। তুমি এখন কি সিদ্ধান্ত নেবে? বাবা আমাকে কল করেছিলেন, যদি আপনার মনে হয় আমার জন্য আপনাদের ঝামেলায় পড়তে হবে তাহলে আমাকে এখান থেকে চলে যেতে হবে। কিন্তু তুমি বাসায় ফিরছো না কেন? হেবা কান্না করে দেয় এবার নিঃশব্দে। আরাশ ওর দিকে এগিয়ে আসে, হেবার কাঁধে ভরসার হাত রাখে। হেবা চোখ মুছে বলে, আমার নানুর একমাত্র সন্তান ছিলেন আমার মা। ওনার সকল সম্পত্তি আমার মায়ের নামেই করে দেন। ভালোবেসে আমার বাবা আর আমার মা বিয়ে করে। বিয়ের 2 বছরের মাথায় আমার জন্ম। তারপর হুট করে আম্মুর অসুস্থতা দেখা দেয়। সময় সুযোগ বুঝিয়ে তিনি তার সমস্ত সম্পদ আমার নামেই করে দেন। 18 বছর না হওয়ার আগে এই সম্পদ সম্পূর্ণ আমার হয়েই থাকবে। এরপর যদি আমি কাউকে লিখে দিতে চাই তবে তার হয়ে যাবে। বাবা আমার কথা চিন্তা করেই আবারও বিয়ের সিদ্ধান্ত নিলেন। কিন্তু ভাগ্য ভালো ছিল না। মহিলার আগের পক্ষের একটা ছেলেসহ বিয়ে করে আনলেন তিনি। তারপর আমাকে বেশ আদরেই রাখলেন। ওনাদের পরিকল্পনা ছিল আমাকে বিয়ে দেওয়ার পর সব নিজেদের নামই করে নেওয়া।
তারও দুটো ছেলে সন্তান জন্ম হলো, কিন্তু বাবার যে অর্থ সম্পদ ছিল সেগুলোর থেকেও আমার মায়ের নামের গুলো বেশি ছিল। আর ওদের নজর এদিকেই আসে। আব্বু বুঝতে পারেন ওদের পরিকল্পনা। এর মাঝে সেই ভাইয়াটা আব্বুকে অসুস্থ করে তোলে, আমাকে বিয়ে দেবার চেষ্টা করে একটা ছেলের সাথে। ছেলেটা আর অর্থ সম্পদ থাকলেও সেরকম ভালো ছিল না, তার ব্যক্তিত্ব ভালো ছিল না। আব্বু তা জেনে আমাকে বিয়ের আগের দিন বাসা থেকে পালাতে সাহায্য করে। বাসার বাইরে আসলেও ওরা বুঝতে পারে, আমার পিছু করে, আমি ছুটতে থাকি। একটা বাস পেয়ে সেখানেই উঠে যাই, তারপরে এখানে চলে আসি। আমার পিছু নিতে নিতে ওরাও চলে আসে। এরপর আরাসের গাড়ির সাথে ধাক্কা। বাবাকে খবর দিতে চাই, কিন্তু দেখি আমার মোবাইলটা আমার সাথে নেই। প্রচুর চিন্তা হচ্ছিল। এরপর তো সবই জানেন আঙ্কেল। এরপর একদিন বাবাকে কল করে জানাই, কিন্তু ভাগ্য ভালো ছিল না। ওরা বুঝে গেছে আমি রাজশাহী থেকে ঢাকায় চলে এসেছি, তাই এখানে এসে খোঁজ চালিয়ে যাচ্ছে। আমাকে আমাকে প্লিজ ফিরে যেতে বলবেন না। আমি ওখানে থাকতে পারবো না। আমার কোনো মামাও নেই, ফুপুও নেই, চাচুরাও নেই, কেউ নেই আমার বাবা ছাড়া। এখানে এসে আপনাদের পেয়েছি, আদর পেয়েছি, মায়ের মমতা পেয়েছি, ছোট একটা ভাই পেয়েছি, আরাসের মতো বন্ধু পেয়েছি। আরাস, আমি তোমাকে বন্ধু হিসেবে মানলেও ভালোবেসে ফেলেছি। প্লিজ আরাস, আমাকে ফিরিয়ে দিও না। আমি যেতে চাই না আরাস। আন্টি, তুমি তো বলেছিলে আমাকে তুমি মেয়ে মানো। মেয়েকে কি এই বিপদে আবার যেতে বলবে তুমি? রিশা চোখের জল মুছে এবার কাছে আসে, ওর দুই চোখ মুছে দিয়ে বুকে আগলে নেয়। আরাসের দিকে তাকিয়ে দেখে আরাস থম হয়ে দাঁড়িয়ে আছে। ছেলে যে হেবাকে পছন্দ করে তা তিনি জানেন, এভাবে যে হেবাও তাকে চাইবে তা জানতেন না। ওখানে গেলেই আমাকে ধরে বেঁধে ওই বদমাস ছেলের সাথে বিয়ে দিবে আন্টি। আমি চাই না, আমি কিছুতেই যাব না। ওখানে এমনিতেও বাবা ভালো নেই, আমি গেলে আমার কষ্ট দেখলে বাবা আরো ভালো থাকবে না। হেবা রিশার বুক থেকে উঠে এসে আরাসের সামনে দাঁড়িয়ে বলে, আমায় বিয়ে করবে আরাস? আমি ঘুরিয়ে ফিরিয়ে কথা বলতে পারি না, সোজা প্রস্তাব রাখছি। আমি তোমাকে সত্যিই ভালোবাসি। কখন কিভাবে আমি জানি না। আমার হৃদয়ের নেশা হয়ে গেছো তুমি। তোমাকে ছাড়া আমার হৃদস্পন্দনও থেমে যাবে আরাস। রিশা আর ইফাত তাজ্জব বনে যায়। এই মেয়ের ছেলে মা বাবার সামনেই ছেলেকে প্রপোজ করছে, আবার প্রেম বাণীও শোনাচ্ছে। ইফাত রিশার হাত ধরে রুমের দিকে নিয়ে যায়। এখানে আর থাকা যাবে না, নিজেদেরই কেমন লজ্জা লাগছে। ওরা যেতেই আরাস হেবার হাত ধরে কাছে আনে, দূরত্ব ঘুচিয়ে দিয়ে বুকে চেপে ধরে, কপালে চুমু দিয়ে বলে, আমার হৃদয়ের নেশা তুমি হেবা, আমি থাকবো তোমার পাশে সব সময়, সব অবস্থাতেই। হেবাও জাপটে ধরে আরাসকে। আরাস আর হেবার সম্পর্ক জোরালো করতে রিশা আর ইফাত বিকেলেই বিয়ের ব্যবস্থা করে ফেললেন। সে রাতেই বিয়ে দিলেন। হেবা নিজেই বলেছে এমন দ্রুত ব্যবস্থা করতে, কখন কি হবে বলা যায় না। ওরা এসে হেবাকে নিয়ে যেতে চাইতে পারে, হেবা তো ফিরবে না। যখন ফিরতে না চাইবে তখন আশেপাশের সকলে সহ ওরা বলবে কিসের ভিত্তিতে মেয়ে এই বাসায় থাকবে। তাই তো বিয়ের ব্যবস্থা করা। আরাপ খুব খুশি, এবার আর হেবা আবু কোথাও যাবে না, এখানেই থাকবে তাদের সাথে। হেবাকে রিশা নিজের হাতেই অল্প একটু আধটু সাজিয়ে দিলেন। এত রাতে তো আর মার্কেট করা সম্ভব নয়। রিশা নিজের বিয়ের শাড়ি এনে হেবাকে সুন্দর করে পরিয়ে দিল। আজকের এই দিনটাতে এসে হেবার নিজের মায়ের কথা খুব মনে পড়ছে। হেবার বাবা হেবাকে নিজের স্ত্রীর শাড়ি দিতে চেয়েছিলেন, তার হলো না। বাবা কেমন আছে কে জানে। বাবা যে তাকে কল করতে না করে দিয়েছে, দিলেই বিপদ হবে। হেবার বিয়ে আজকে, অথচ নিজের বাবা মা কেউ নেই পাশে। রিশা হয়তো ওর মনের ব্যথা বুঝতে পারল। হেবাকে সান্ত্বনা দিলেন এবং বললেন, এখন তো আর তুমি একা নও মা, আমরাও জেনেছি তোমার অবস্থান। আমরা পাশে থাকব, তোমার বাবাকে ওখান থেকে মুক্ত করব, তোমার সেই ভাইদেরকেও শাস্তি দেব। একদম মন খারাপ করবে না, কেমন? জি আন্টি। এখনো আন্টি? একটু পর আমার ছেলের বউ হয়ে যাবে। আম্মু বলা যায় না? আমি কি মায়ের মতো নই? সেরকম নয়। কি রকম তাহলে? মায়ের মতো। হেবা মুচকি হেসে বলে। রিশা ওকে কপালে চুমু দিয়ে সাথে নিয়ে বাইরে আসে। আরা সাদা পাঞ্জাবি পরে বসে আছে সোফায়। ইফাদ আর আশেপাশের কয়েকজন মুরব্বী এসেছেন। ইফাদের সমবয়সী কয়েকজনও এসেছে। এদের সাথে কাকনও এসেছে। সে আরাসের পাশে বসে আছে।
হেবাকে নিয়ে এসে আরাসের পাশেই বসিয়ে দেয়। ইমাম সাহেব বিয়ে পড়ানো শুরু করেন। মুহূর্তের মাঝে এই দুজনের বিয়ে সম্পূর্ণ হয়। সবাই একসাথে আমিন বলে। ওদের সুন্দর পথ চলার জন্য দোয়া করেন। রিশা আর পাশের বাসার দুজন মেয়ে মিলে সামান্য রান্নাবান্না করেছিল বিয়ে উপলক্ষে। সকলে খাবার খেয়ে চলে যায়। কাকন আর আরাফ মিলে আরাসের রুমে ঢুকেছে। হেবা এখনও আরাসের পাশেই বসে আছে। আরাস ওকে দেখছে। আজ থেকে হেবা শুধু তার। এই হেবা কয়েকদিনের মাঝেই কেমন করে পরিচয় আর বউ হয়ে গেল। ভালোবাসা যখন তখন হয়ে যেতে পারে যদি মানুষ সঠিক থাকে। রাতের প্রায় 1টা বাজার দিকে রিশা হেবাকে নিয়ে আরাসের রুমের দিকে গেল। সে এতক্ষণ কাজ করছিল বলেই মেয়েটাকে বসে থাকতে হলো। তিনি রুমের সামনে এসে বললেন, আরাফ, দরজা খুলে দে, তোর হেবাপু ঘুমোবে, ও ক্লান্ত। সময় লাগবে। রিশা আবার বললেন, কাকন, তোদের আর কতক্ষণ লাগবে? আশাতে এলে দরজা খুলবে, সাথে টাকাও লাগবে। আমরা দুজনে তো না হলে ওদের ভিতরে আসতে দেব না। রিশা বিরক্ত হয়। এইভাবে এখন বাসায় আর মেয়েরা নেই। সে শাশুড়ি হয়ে ছেলে বৌমাকে নিয়ে নাটক করবে। আরাসকে ডাকলেন। আরাস এসে কাকনকে দরজা খুলতে বলে। ওর হাতে 1000 টাকা দিয়ে বলে, অর্ধেক তোর অর্ধেক আমার। সে কি ভাইয়া, বিয়ে তো তোমার, তুমি কেন এখানে ভাগ পাবে? এখানে সব আমার আর কাকুন ভাইয়ার। একদম। আরাস, তুই এখানে কিছুই পাবি না। আরাফ, চলো আমরা যাই। আর হ্যাঁ বা, জি ভাইয়া, শুভকামনা রইল। ধন্যবাদ। বিয়ের পরের দিন কোনোভাবে হেবা সেই ভাই মঞ্জু শয়তানটা খবর পেয়েছে হেবা এখানে আছে। তাই তার লোকজন নিয়ে হাজির হয় আরাসের বাসায়। হেবার সিগনেচার খুব দরকার। যেভাবেই হোক হেবাকে ভুলিয়ে ভালিয়ে বাসায় নিয়ে যেতে হবে। তাই তো সকালের আলো না ফুটতেই সে হাজির হয়েছে এখানে। রিশা সবাইকে বসতে বলে। ইফাত বের হয়ে আসে। রিশাকে হেবা রুমে গিয়ে বলতে বলে। রিশা গিয়ে দরজা নক করে বের হয়ে আসতে বলে। হেবা ঘুম ঘুম চোখে আরাসের বুক থেকে মাথা তুলে উঠে আসে। এলোমেলো কাপড় নিয়ে ওয়াশরুমে যায়। একেবারে ফরজ গোসল সেরে নামাজ কাজা করে আরাসকে তুলে দিয়ে বাইরে আসে। সোফায় মঞ্জু নামের ভাইটাকে দেখেই বুকের মাঝে ভয় নামক পাহাড় গড়ে ওঠে। এখন কি হবে? হেবা আর সামনের দিকে যায় না। আরাসের রুমে গিয়ে বিছানায় বসে আরাসের বের হওয়ার অপেক্ষা করে। আরাস ওয়াশরুমে রয়েছে। বেশ সময় নিয়ে আরাস বের হয়ে ওকে দেখেই এগিয়ে আসে। হেবাকে হাত ধরে তুলে দাঁড় করায় ওর সামনে। ঠোঁট একপাশে অতিরিক্ত লাল হয়ে আছে হেবার। সেখানেই আলতোভাবে আবারও ঠোঁট ছুঁয়ে দেয়। কি হয়েছে? এভাবে ভয় পেয়ে আছো কেন? আরাস, বলো। বাইরে বাইরে ওরা, কে? বাইরে ওই মঞ্জু এসেছে, যার কথা তোমায় বলেছিলাম। আমার দ্বিতীয় মায়ের প্রথম পক্ষের সন্তান। সেই সাথে ওই বদমাইশ ছেলেও আছে। আমার খুব ভয় হচ্ছে আরাস। চলো চলো, আমরা জানালা দিয়ে পালিয়ে যাই। আমরা পালিয়ে গেলে আরাফ বাবা মায়ের কি হবে হেবা? ওদেরও সাথে নিয়ে পালিয়ে যাই। তা হয় না হেবা। এভাবে পালিয়ে তুমি বাঁচতে পারবে না। আমাদের শক্ত হতে হবে। ওদের সাথে ওদের করা ব্যবহার ফিরিয়ে দিতে হবে। তোমার বাবাকে ওই যন্ত্রণা থেকে মুক্ত করতে হবে। কিভাবে? আমরা ওদের সাথে লড়াই করব। ভয় পেও না হেবা, আমি আছি তো। চলো আমার সাথে, আমরা ওদের মুখোমুখি হব। হেবা আরাসের হাত শক্ত করে ধরে। বাইরে আসে ওদের দিকে। মঞ্জু আর হেবার বাবার ঘরের 2 ছেলেও এসেছে। ওদের বয়স হবে 8-9। দুজনেই প্রায় একরকম দেখতে। ওদের নিয়ে আসার কারণ, এভাবে হেবাকে নিয়ে আসলে একা যেতে দিতে নাও পারে। যখন ওর আপন কেউ আসবে তখন আর বাধা দিতে পারবে না। হেবার বাবা খুবই অসুস্থ। তা না হলে হারুন সাহেবকেই ধমকাধমকি করে নিয়ে আসতো। হেবা আরাসের হাত ধরে ওদের সামনে এলেই মঞ্জু দুজনকে ভালো করে দেখে নেয়। এই ছেলে আবার কে? হেবার যার সাথে বিয়ের কথা ছিল ওই হ্যাংলা করে ছেলেটা উঠে আসে। হেবার দিকে হেবার বাম হাত ধরে বলে, এই ছেলের হাত ধরে কেন রেখেছো? ছেড়ে দাও। না। মঞ্জু উঠে আসে। হেবাকে পরখ করে নিয়ে বলে, এসব কি হচ্ছে? বাসায় যাবে, চলো। আমি যাব না। এখানে কেন থাকবে? এটা কি তোমার বাবার বাসা? বিয়ে রেখে কেন এইভাবে পালিয়ে এলে? সে তো ধরা পড়লেই, এখন নাটক না করে ফিরবে তুমি। চলো। আমি বিয়ে করে নিয়েছি। হেবার কথাই যেন সকলেই অবাকের চূড়ান্তে পৌঁছে গেল। মঞ্জু খেপে গেল। এভাবে এই মেয়েটা তাকে হেনস্থা করবে? বাসার থেকে পালিয়ে এলে, বিয়ে করবে না বলে, আবার পালিয়ে এসে ছেলে হাক করে নিলে। বিয়ে করলে মাত্র 1.5 মাসের পরিচয়ে বিয়ে। বাবা ভাই কারো মতামত লাগে না তোমার? কেন তো হিয়ালি সাহস পেলে কি করে? তুমি তো আমার রক্তের ভাই নও, তা ভুলে যেও না। মঞ্জু রেগে যায়। মেয়েটা এভাবে তাকে অপমান করছে, তাকে অপমান করছে। তেরে আসে হেবার দিকে।
ওর দিকে থাপ্পড় তুলতেই আরাস গিয়ে হাত আটকে নেয়। উল্টো মঞ্জুর নাক সই করে এক ঘুষি বসিয়ে দেয়। মঞ্জুর সাথে আসা সাঙ্গরা তীরে আসতে নিলেই মঞ্জু হাত দেখিয়ে থামিয়ে দেয়। হেবা উঁচু কণ্ঠে বলে, তুমি তোমার ভাইদের আর মাকে বলে দিও আমি ফিরছি না। আমার সম্পদের এক অংশ আমি তোমাদের পেতে দেব না। আমার বাবা তোমার মাকে বিয়ে করেছে, বাবার যা আছে সব পাবে আমার ওই দুই ছোট ভাই, তুমি নাও। তুমি কেন তাহলে এত ক্ষমতা দেখাবে? এতদিন আমি কিছুই করিনি, তোমার ভয়ে থাকতাম, একা ছিলাম বলে। তবে এখন আর নয়। আমার নানুর একটা অংশও তুমি পাবে না, আর না তোমার ওই মার ভাই। আরাস সবাইকে ধাক্কা দিতে দিতে বাসা থেকে বের করে দেয়। হেবাকে নিয়ে পুলিশের কাছে কমপ্লেন লিখতে থানায় যায়। ওনাদের সাথে আলাপ করে এই ব্যাপারে। হেবার বাবা বিকেলের দিকে কল করেন, তখন তিনি জানেন যে তার মেয়ে বিয়ে করে নিয়েছে। মঞ্জু আর তার দুই ছেলে এসে বলেছিল বিয়ের কথা। প্রথমে তিনি বিশ্বাস করেন নাই, কিন্তু এখন করতে বাধ্য হয়েছে। মেয়েটা যদি কাউকে বিয়ে করে ভালো থাকতে পারে তবে তাই হোক। এর আগেও তিনি হেবার সাথে কথা বলেছিলেন, ঋষার সম্পর্কে ফ্যামিলির বাকি সকলের সম্পর্কে শুনেছিলেন। নিশ্চয়ই তারা তার মেয়ের সাথে খারাপ করবে না। পরের দিন হেবার সাথে আরাপ বের হয়েছে। এ পর্যন্ত আরাসদের হোটেল ও রেস্টুরেন্ট কোনোটাই দেখতে যায়নি হেবা। আজকে বের হয়েছে। ঋষা বিকেলের দিকে আরাফকে বলেছে হেবাকে নিয়ে ঘুরে আসতে। আরাস সেখানেই আছে। হেবা আরাফের সাথে যায়। আরাফ প্রথমে সোজা হেবাকে আরাসের রুমে নিয়ে যায়। আরাস তখন কিছু একটা কাজ করছিল। এই সময় হেবাকে এখানে দেখে অবাক হয় কিছুটা। তারপর সাথে ছেলেটাকে এখানে স্পেশাল ঠান্ডা লাচ্ছি দিতে বলে। হেবা আরাসের সামনের চেয়ারে বসে। আরাস হেবাকে পিঙ্ক শাড়িতে দেখে মুগ্ধ হয়। হেবা রুমের প্রতি কোণায় চোখ রাখছে। আরাফ এসেই চলে গেছে সব ওয়েটারদের বিরক্ত করতে। আর এদিকে আরাস তার রুমের দরজা বন্ধ করে হেবাকে বিরক্ত করছে। হেবা আরাসকে হম্বিতম্বি করে থামিয়েছে। এর মাঝেই কেউ দরজাতে নক করে। আরাস দরজা খুলে দেয়। হেবাকে বসিয়ে বিভিন্ন রকম খাবার খাইয়ে দেয়। এরপর সবটা দেখিয়ে হেবার সাথেই আরাস আরাফ বের হয়। হেবাকে নিয়ে আরাস ওর মামার বাসাতে চায়। ওর বিয়েতে কেউ আসতে পারেনি। বউ নিয়ে নানুর বাসায় সকলেই যেতে বলেছিল, কিন্তু নানা রকম ঝামেলার কারণে এতদিন যেতে পারেনি। ঋষা আর ইফাদ আরাসকে জোর করেই ওখানে ঘুরতে যেতে বাধ্য করিয়েছে। সাথে আরাফকেও নিয়ে গেছে। আরাফের স্কুল এখন শীতকালের বন্ধ দিয়েছে। আরাফ বেশ খুশি। ওখানে গেলেই তার মামার মেয়েদের পটাতে চেষ্টা করবে। আহা, কি সুন্দর সব মামাতো বোনগুলো। এতে মামার বাড়ির আদর্শে দ্বিগুণ পেতে পারে যদি একবার জামাই হয়ে যেতে পারে। আরাসের দুই মামা একসাথে এক বাড়িতেই থাকে। যদিও বাড়ির ডিজাইন হিসাবে দুটো ফ্ল্যাট, তবুও বিল্ডিং একটাই, এবং বাইরে থেকে মনে হবে সম্পূর্ণ বাড়ি একসাথেই দাঁড়িয়ে রয়েছে। আরাসের দুই মামার পরিবারও আলাদাভাবে বেড়ে ওঠা। প্রথমে আরাস যায় বড় মামার ফ্ল্যাটে। সেখানেই ওর বয়স্ক নানু রয়েছে। নানা গত বছর হওয়ার পর থেকে সে রুমে থেকে চলাফেরা করতে পারে না, তাই বড় মামার বাসাতেই শিফট হয়েছে। ছোট মামা মামি সবাই এখানে এসে নানু সেবা করে যান। আরাস গিয়ে নানুকে সালাম দেয়। হেবাও আরাসের সাথে নানুর সাথে দেখা করতে আসেন। মহিলার চেহারা একদম ঋষার সাথে মিলে যায়। উনি হেবাকে পাশে বসতে বলেন। হেবার মাথায় হাত রেখে দোয়া করেন। হেবাও ওনার সাথে দেখা করে মামা মামির সাথে দেখা করেন। ওনারা হেবাকে দেখে খুবই আনন্দিত হয়। এত সুন্দরী বউ এসেছে তাদের আরাসের ঘরে। বড় মামার 3 ছেলে মেয়ে, 2 মেয়ে 1 ছেলে। ছেলেটা আরাফের সমবয়সী। আর একটা মেয়ের বিয়ে হয়েছে, সে এখানে বর্তমানে নেই, শ্বশুরবাড়ি রয়েছে। আর ছোট মেয়েটা আরাফের 2 বছরের ছোট, সে হেবার সাথেই চিপকে রয়েছে। হেবাকে দেখার পর থেকে ওর নাম আতিয়া। আতিয়ার সাথেই আরাফ লাইন ক্লিয়ার করার চেষ্টা চালাচ্ছে। তবে আতিয়া বেশ ছোট, এবার সবে ক্লাস 5-এ, সে এসবের বুঝবে কি। আরাফ তো সবে 6-এ। আবার ছোট মামার ঘরে 2 মেয়ে। ইনি ঋষারও ছোট, ওনার শুধু 2 মেয়ে। এই 2 মেয়ে আবার আরাফের সমান একটা, আরেকটা মাত্র 3 বছরের। সবাই হেবার সাথে পরিচয় হয়ে নেয়। আরাস সাথে নিয়ে আসা গিফটগুলো সবাইকে দিয়ে নানুর রুমে গিয়ে কিছুক্ষণ বসে। আতিয়া আর নাইমা দুজনেই হেবার সাথে। আতিয়ার রুমেই হেবা ফ্রেশ হয়ে এসেছে। এখানের পরিবেশটা খুব ভালো, হেবার পছন্দ হয়েছে। এছাড়াও এতদিনে হেবার বাবা ছাড়া নিজের আর কেউ ছিল না, সেই হিসাবে কোনো আত্মীয়ও নেই তেমন। অথচ আরাসের পরিবারটা কয় সুন্দর ভালোবাসার জন্য কত মানুষ রয়েছে। এই যে আরাসের 2 মামা, ভাগ্নে বলতে অজ্ঞান, তারা তো আরাস আরাফকে পেয়ে খুব খুশি। তাদের আরাস বিয়ে করেছে শুনেই তারা খুব খুশি হয়েছে। বড় মামা মানুষটা খুব ভালো, কত সুন্দর করে কথা বলে। আরাসের ছোট মামা মামিরাও খুব ভালো।
হেবার সাথে প্রথম দেখাতেই তারা আপন হয়ে গেছে। হেবা ভাবে আরাস পেয়ে তারও জীবন ভালোবাসা দেওয়ার অনেক মানুষ হয়েছে। আতিয়া তো প্রচুর কথা বলে, হেবার সাথে কখন কি করে না করে সেই সব বলে বলে শোনাচ্ছে হেবাকে। নাইমাও তেমন, তবে নাইমার ছোট বোনের মাত্র 3 বছর বয়স, সে হেবার সাথে সেভাবে মিশছে না। বাচ্চা মেয়ে তো আরাস। আরাফ আর আতিয়ার ভাই আতিফ চলে গেছে বাইরে। আতিফ আর আরাফের খুব মিল, সমবয়সী কিনা। আরাসটা ফিরেছে ডিনারের একটু আগে। সকলে মিলে আজ এক বাসাতেই রান্না করেছে। ছেলেরা আগে বসবে টেবিলে, 6টি চেয়ারে 2 মামা সহ 3 ভাই বসেছে। একটা ফাঁকা ছিল বলে সেখানেই নাইমার ছোট বোন নিমু বসেছে। ওদের খাবার শেষ হলেই হেবাকে নিয়ে আতিয়া আর নাইমা আগে বসেছে। 2 মামিও ওদের সাথেই বসেছে। নানুর খাবার তারা রুমে দিয়ে এসেছে। সে পা ভাঁজ করে বেশি সময় বসতে পারে না। 2 মামি হেবার খাবার প্লেটে তুলে দিচ্ছে, একবার এ দিচ্ছে তো আরেকবারও। হেবা কম কম করে দিতে বললেও তারা শুনছে না। দেখা গেল 2 মামি তাদের প্লেট থেকেও হেবার মুখের দিকে খাবার এগিয়ে দিল। খুশিতে আনন্দে হেবার চোখে জল দেখা গেল। রাতে আরাস আর হেবাকে একটা রুমে থাকতে দেয়া হলো। হেবা রুমে গিয়ে দেখে আরাস বিছানায় আধশোয়া হয়ে রয়েছে। হেবা ওর দিকে তাকিয়ে বলে, কি হয়েছে? ভাবছিলাম কি ভাবছিলে? এই যে তুমি কিভাবে আমার জীবনে এলে, কিভাবে আমার হয়ে গেলে। তুমি একটা কথা শুনবে? আমি কিন্তু গত 6 মাস আগেও বিয়ের কথা শুনে বাসা থেকে রেগে চলে গিয়েছিলাম। কেন? কেন আবার? তখন ইচ্ছে ছিল আরও বছর কয়েক পর বিয়ে করব। পড়াশোনা শেষ করতে না করতেই কেউ বিয়ে করে? তারপর ভেবেছিলাম একটা জবও নিব, কিন্তু আম্মুর ইচ্ছা ছিল বাবার হাত ধরে যে ব্যবসায় শুরু হয়েছে আমি সেটাই সামলাই। প্রথমে আমি অমত করেছিলাম, শিক্ষা অর্জন করে শেষে কিনা হোটেল সামলাবো। কিন্তু ওই যে আব্বু বুঝালেন যে হোটেল চালিয়ে তিনি আজ কোটিপতি, সেই হোটেলকে ছোট করে দেখতে নেই। এছাড়া এতে অসম্মানেরও কিছু নেই। তাই আজ এই অবস্থা। সেখান থেকেই তুমি এলে আমার জীবনে, আর তারপর তুমি আমার এই হৃদয়ের নেশা হয়ে গেলে। খুব ভয় পেতাম তোমাকে না আবার আমি হারিয়ে ফেলি। এখন তো আর ভয় নেই, তাই না? আমি তোমার আরাস, শুধুই তোমার। এই আমি কখনো কোনোভাবেই তোমাকে ছেড়ে যাব না। তোমাকে পেয়ে আমি আমার জীবনের সব পেয়েছি। আমি তো তোমার কাছে কৃতজ্ঞ হয়ে রইব আরাস। তুমি আমাকে সেদিন রাস্তা থেকে তুলে নিয়ে সাহায্য না করলে আজ যে আমি কি অবস্থায় থাকতাম। আমার কি কপাল বলো তো। আমি সেদিন তোমাকে পেলাম, তোমার মায়ের মতো একটা মানুষ পেলাম, নিজের বাবার পর আরও একটা বাবা পেলাম, ছোট একটা ভাইও পেলাম। তোমার চাচ্চুর পরিবারের আদর পেলাম, তোমার ফপির আদর পেলাম। তোমার মামা মামিও খুব ভালো। এখানে এসে আমি নানুও পেলাম, ছোট ছোট নিজের বোনের মতো কাউকে পেলাম। তুমি আমায় কি না দিলে আরাস? এত কিছু কি আমার পাওয়ার ছিল বলো? এ যাবৎ বাবার পর সবাই শুধু নিজের স্বার্থের কথা চিন্তা করে আমাকে ভালোবাসার সামনে ধোঁকা উপহার দিয়েছে। তুমি ভাবতেও পারবে না আরাস, এতদিনে আমি ওদের কি না দিয়েছি। তবুও ওদের লোভ শেষ হলো না। সব পেয়েও কেমন আমার মায়ের কলিজার দিকে হাত বাড়িয়ে দিল। ওরা না চাইলেও আমি যদি বিয়ে করতাম নিজের ইচ্ছেতেই, তাহলে সব ওদের দিয়ে দিতাম। কিন্তু এখন আর তা হবে না। লোভীরা কিছুই পাবে না। আমি ওদের ছাড়বো না আরাস। নানুর বাসাতে 2 মামি মিলে চালের গুঁড়ো নিয়ে বসেছে নানা রকম পিঠা বানাতে। হেবাও ওনাদের সাথে বসেছে। আতিয়া আর নাইমা হেবার কাজ থেকে হেসে গুড়িয়ে যাচ্ছে। এ কে এসেছে পিঠা বানাতে? 2 মামিও হাসছে। হেবার চেষ্টা করা দেখে এক পর্যায়ে দেখা গেল হেবা বেশ কয়েক ধরনের পিঠা বানানোর রপ্ত করে নিল। এতে হেবা নিজেই বেশ আনন্দিত। মামিদের বানানো পিঠা মুখে দিতেই অবাক হলো, বাংলার পিঠাপুলি এ মজা লাগে খেতে। অথচ সে সেই রকম খেতেই পারেনি কখনো। মামাদের বাসায় ঠিক পেছনেই রয়েছে বিশাল এক পুকুর। এখানে 2 মামা মিলেই চাষ করে। আরাস, আরাফ আর আতিফ মিলে সকাল সকাল বড়শি নিয়ে বের হয়েছে, উদ্দেশ্য মাছ ধরবে। হেবা এতক্ষণ কিচেনে থাকলেও আতিয়া আর নাইমার জোড়াজড়িতে যায় পুকুরের দিকে। শান দিয়ে বাধাই করা পুকুরের এক পাশে 3 ভাই বসেছে। হেনা ওদের সাথে সেদিকেই যায়। 3 জনে মিলে এতক্ষণেও একটা মাছ ধরতে পারল। এ যাবৎ তারা মাছের খাবার হিসাবে টোপ বানিয়েছে। এখন তা বড়শির সাথে আটকে নিয়ে পানিতে ফেলেছে। আতিয়া আর নাইমা হেবাকে পেয়ে যেন দুনিয়ায় যতদিন যত যা করেছে
সব কিছু বিবরণ করতে শুরু করে দিয়েছে। মুখ বন্ধ করার নামই নিচ্ছে না। এদিকে আতিফ ওদের দুই বোনের প্রতি প্রচুর ক্ষেপে যায়। এভাবে কথা বললে এদিকে মাছ আসবে। আরাব বেশ বিরক্ত হলেও আরাসের মাঝে হেলদোল নেই, থাকবে কি করে? সে তো হেবার খিলখিল আওয়াজের হাসির শব্দতেই হারিয়ে যাচ্ছে বারবার। তাকে কি আরও পাগল বানিয়ে দেবে এই হেবা? আরাস পেছনে ঘুরে একবার দেখে নেয় হেবার ওই মায়াবী মুখটা, তারপর আবার মগ্ন হয় বড়শির প্রতি। আরাফ নিজের হাতের বড়শি ধপ করে ফেলে দেয়, উঠে গিয়ে নাইমার চুলের মুঠি ধরে। হেবা সহ আতিয়া অবাক হয়ে যায়। হেবা আরাফের হাত ধরে ছাড়িয়ে নিতে চায়, আরাফ যেন আরো শক্তি দেয়। ওদিকে আরাস তাঁত বড়শিতে মাছ তুলেছে, সেটা নিয়েই সে ব্যস্ত। আতিফ বলল, বেশ হয়েছে, এখন ওর পিঠে দুটো বসিয়ে দিয়ে আরাপ। হেবা অবাক হয়ে বলল, সে কি এমন বলছো কেন? এসো, ছাড়াও ওকে। একদম যাবো না। বেশ হয়েছে, এত অত গল্প আসে কেন? একটু চুপ থাকতে পারো না? এভাবে কানে কাছে বক বক করলে কি মাছ ধরা যায়? আতিয়া আরাফের হাত মুচড়িয়ে যাচ্ছে। নাইমা কান্না শুরু করে দিয়েছে ব্যথায়। আরাস এসে আরাফকে ছাড়িয়ে নেয়, থমকে বলে, এটা কি ধরনের আচরণ? ওকেই জিজ্ঞেস করো। আবার মুখে মুখে কথা? ও মেয়ে মানুষ না? ওদের কেউ এভাবে আঘাত করে? করবো না? এত কথা বলবে যখন দূরে গিয়ে বলুক না। হেবা আশ্চর্য হয়ে ওর কথা শোনে, অবাকের উপরেই বলে, কেন? কথা বললে কি সমস্যা? এভাবে তোমাদের আর মাছ ধরতে হবে না, সরে যাও। আমরা 3 বোনেরা মিলে মাছ ধরবো। তোমরা এখানে বসে গল্প করো, যত পারো চিল্লাও। যত বড় বড় কথা বলো না হে বাপু, তুমি পারবে? আরাফ, আমাকে হেয় করে দেখো না, একবার শুধু সুযোগটা দাও, আমরাই দেখাই দিব পারি কিনা। আচ্ছা, নাও এই ধরো ছিপ। মুহূর্তের মাঝেই স্থান পরিবর্তন করে নিল 6 জন। প্রায় 30 মিনিট হবে, একটা মাছও আসছে না এখানে, অথচ পুকুর ভর্তি মাছ দেখাই যাচ্ছে। এর থেকে তো পানিতে নেমে হাত দিয়ে ধরলেই সহজে ধরা যাবে। আরাফ আর আতিফ খুব পাজি, কিরকম চিল্লিয়ে গান শুরু করেছে ভাবা যায়। বদমাইশের হাড্ডি। হেবা বিরক্ত হয়ে পেছনে দেখে, ওদের দিকে আরাস ওর দিকেই তাকিয়েছিল নাকি। চোখের চোখ মিলে গেল। আরাস 2 হাত দিয়ে মুহূর্তের মাঝেই দুজনের মুখ চেপে ধরে। দুইজনের হাত দিয়ে আরাসের হাত সরাতে চাইছে, কিন্তু এমনভাবে দুজনকে পা দিয়ে চিপকে ধরে রেখেছে নিজেদের ছাড়াতে পারছে না। একসময় 3 জনে লাফিয়ে ওঠে হেবার বড়শিতে আর নাইমার বড়শিতে মাছ ধরেছে। আরাস আর নাইমার চেয়েও হেবার ধরা মাছটা বেশি বড়। আরাস ওদের দুজনকে ছাড়িয়ে দিয়ে এগিয়ে আসে। হেবাকে আনন্দিত দেখে নিজেও হেসে দেয়। দুপুরে একসাথে সবাই খাবার খেয়ে নিয়েছে। এখন সবাই আতিফের নানুর বাসায় যাচ্ছে, পাশেই বাসা। ওদের নিয়ে ঘুরিয়ে আনবে। সন্ধ্যা হতেই আবারও ফিরে আসে সবাই। হেবা সকলকে নিয়ে ছাদে চলে গেছে গল্প করতে। রাতের ডিনার করে সবাই আবারও ঘুমিয়ে গেল। 2 দিন আরও যেতেই মামার বাসা থেকে চলে আসে আরাস। হেবার কেস নিয়ে থানায় অ্যাপ্লাই করেছিল। পরের দিন হেবা আরাস মিলে পুলিশ নিয়ে যায় ওখানে। ভাইয়ের নামে যে অভিযোগ করেছিল সেই সব সত্য প্রমাণ পায়। গ্রামের মানুষরা বলতে থাকে আসলেই মেয়েটার মা নেই বলে তারা মেয়েটাকে জোর করে সম্পত্তি লিখে নিতে চেয়েছিল। আবার শুধু তাই নয়, জোর করে একটা বদমাইশ ছেলের সাথে বিয়ে ঠিক করেছিল। সব শুনে পুলিশ আইনের আওতায় হেমার নিরাপত্তা করে দেয়, আর মঞ্জুকে থানায় নিয়ে গিয়ে বিচার করে শাস্তি দেওয়া হয়। হেবার বাবাকে নিয়ে হেবার শ্বশুরের বাসায় চলে আসতে চায়, কিন্তু ছোট 2 ছেলের জন্য তিনি যান না, তার বাসাতেই তিনি থাকেন। হেবার মতামত নিয়ে তার বাড়ি আর সম্পত্তি 2 ছেলেকে ভাগ করে দেন, যেন ওই শয়তান মঞ্জু এসে ঝামেলা না করতে পারে। ওনার দ্বিতীয় স্ত্রীও নিজের ভুল বুঝতে পারে। তবুও ছেলেকে সঙ্গ দেয়াতে তাকেও শাস্তি পেতে হবে। হেনা নিজের মায়ের পাওয়া সম্পদ অর্ধেক দান করে দিলেন, আর বাকিটা রেখে দিল। কিন্তু মায়ের পাওয়া বাসাটা তালা ঝুলিয়ে সমস্ত ব্যাংক ব্যালেন্সের হিসাব নিকেশ করে আরাসের সাথে আরাসের বাসাতেই চলে এলো। যতই থাকুক না কেন ওখানে তার সুখময় পৃথিবী রয়েছে, সকলের সাথেই থাকতে চায় সে। হেবার আরাস বাগানের চেয়ার নিয়ে বসে আছে। হেবার বাবা অসুস্থ, তাই বাবা হেবাকে নিয়ে এসেছে এই বাসাতে। নানা রকম চিন্তায় ছিলেন তিনি এতদিন, তাই তো অসুস্থ হয়ে পড়েছেন। রিশা হেবাকে ডাকলে চেয়ারে রেখে বাসার ভেতরে আসে হেবা। আরাস এখনো বাগানে বসে ফোন স্ক্রল করছে। হেবা আসতেই রিশা ওর হাতে জুসের গ্লাস দিয়ে বলে, তোমার বাবাকে নিয়ে খাইয়ে দিয়ে মা, উনি তুমি ছাড়া কিছুই খেতে চায় না। হেবা গ্লাস নিয়ে বাবাকে যে রুমে থাকতে দেওয়া হয়েছে সেই রুমে যায়। জুস খাইয়ে দিয়ে বাবার পাশেই বসে।
আরাশ আজ বিকেলে কাজের জন্য সিলেট যাবে। হেবাকে বলেছে লাগেজ গুছিয়ে রাখতে। হেবাকেও সাথে করে নিয়ে যাবে, কিন্তু অসুস্থ বাবাকে রেখে হেবার যেতে ইচ্ছে করছে না। মনের মাঝে ভয় হয় তার অনুপস্থিতিতে বাবার যে কিছু হয়ে যায়। যাবে না ও, আরাশকে বলবে তার যেতে ইচ্ছে করছে না। আরাশকে যখন হেবা জানায় বাবাকে রেখে যেতে ইচ্ছে করছে না, আরাশ আর জোর করে না, জানিয়ে দেয় সে কাজ শেষ করে দ্রুত ফিরে আসবে। হেবা শুধু আরাশের লাগেজ গুছিয়ে দেয়। আরাফ এসেছে বই খাতা নিয়ে হেবার কাছে। হেবা এখন নিজেই শাড়ি পরা শিখে নিয়েছে। আরাশের ঘেমে যাওয়া কপালটা তার শাড়ির আঁচল দিয়ে মুছে দেয়। এরপর সদর দরজার দিকে গিয়ে বিদায় জানায়। আরাফ হেবাকে ভেঙচি দিয়ে বলে, কি প্রেম! আবার আমাকে দেখিয়ে দেখিয়ে আরো আদর বাড়িয়ে দিলে বুঝি হে বাপু। তোমার একটা ছোট বোন থাকলে বেশ হতো। কেন? ওর সাথে চান্স নিতে? আরাফ একটু ভাব নিয়ে হেবার পাশে গিয়ে দাঁড়িয়ে বলে, ওই আর কি, নিতাম একটু। আম্মুকে গিয়ে বলবো? কি বলবে? আরাফ আমতা আমতা করে প্রশ্ন করে হেবাকে। হেবা মুচকি হেসে বলে, তুমি যে আম্মুর মায়ের বাসাতেই জামাই হয়ে যাওয়ার প্ল্যান করেছো, এতে কি বাবার আদর কমে যাবে না? মানে? মানে আবার কি? ছোট মামার ছোট মেয়েটাকে যদি তুমি বিয়ে করে নাও, তাহলে তো বাবার মতো তুমিও ওই বাসার মেয়ের জামাই হয়ে যাবে। তখন মামারা বোনের জামাইকে রেখে তো মেয়ের জামাইকে বেশি আদর করবে, তাই না? এতে লস কার? নিশ্চয়ই বাবার। বলবো? দেখো হে বাপু, আমি মোটেও ওই চিচকাদুনে মেয়েকে বিয়ে করছি না। একদিন দেখবে ভাইয়ার মতো রাস্তা থেকে বউ তুলে আনবো। আরাফ কথা শেষ করতে পারে না, তার আগেই রিশা আসে আরাফের মাথায় চাটি দিয়ে বলে, এখনই বিয়ে করতে ইচ্ছে করছে? ছেলে বউ আনবেন রাস্তা থেকে তুলে? আরাফ রিশাকে দেখে থতমত খায়, আমতা আমতা করে বলে, না না আম্মু, আমি তো হে বাপুর সাথে মজা করছিলাম, তাই না হে বাপু? হেবা বলে। তাই রিশা হেবাকে সদর দরজার বাইরে দেখে বলে, এখন আর এখানে থাকার দরকার নেই মা, তুমি রুমে চলে যাও হেবা। বাতাসে থাকলে ঠান্ডা লেগে যাবে, আমি চাই না আমার দাদু ভাই কষ্ট হোক। হেবা রিশার ধমকে রুমের দিকে ছুট লাগায়। দ্রুত যেতে দেখে পেছন থেকে রিশা আবারও বলে কঠিন গলায়, আহা, এভাবে যায় না হেবা, পেটে ব্যথা পাবে। হেবা রিশার কথা শুনতেই ধীর গতিতে রুমের দিকে চলে আসে। আরাফও এসেছে। হেবা ওকে পড়তে দিয়ে ব্যালকনিতে চায়। হেবা মা হতে চলেছে, আর আরাশ তার সন্তানের বাবা হবে। দেখতে দেখতে বিয়ের 2 বছর চলে গেছে, অথচ আরাশ তাকে সেই প্রথম দিনের মতোই ভালোবাসে। হেবার মতো আরাশ ততটা চঞ্চল নয়। হেনা যেমন মনের কথা লুকোতে রাখতে জানে না, সেদিক থেকে আরাশ অন্যরকম। হেবাকে প্রকাশ্যে যতটা ভালোবাসে, লুকিয়ে তার থেকেও বেশি ভালোবাসে। হেবা রাতে বাবাকে ডাইনিং রুমে নিয়ে আসে। আরাফের সাহায্য নিয়ে একসাথে ডিনার করে সোফায় বসে। ইফাদ আর হারুন একসাথেই বসেছে। হেবা আর আরাফ অন্য সোফাতে বসে আছে। রিশা চা বানিয়ে আনছে। হেবাকে সোফাতে দেখেই রিশা আবারও ধমক দিতে দিতে বলে, আজকে আর আস নেই, আর সেই সুযোগে বাইরের ঠান্ডাতে ঘুরঘুরু শুরু। ঠান্ডা লেগে যাবে তো হেবা মা, আরাস কিন্তু এসে বকবে। আজ প্রচুর ঠান্ডা পড়েছে হেবা, কম্বলের বাইরে থাকাই রিস্ক এই সময়ে। হেবার দিকে তাকিয়ে হারুন ভাবে মেয়েটা ছোটবেলায় মাকে হারিয়ে নিজের মতো বড় হয়েছে। সংসারের তাগিদে নতুন মা নিয়ে এলেও তার লাঞ্ছনা ছাড়া আর কি পেয়েছে। তবে হেবা খুবই শক্ত একটা মনের মেয়ে, তাই তো একাই বেড়ে উঠতে পেরেছে। নিজ দক্ষতা নিয়ে মনের মানুষ খুঁজেছে সে। তবে হেবাকে ভাগ্যবতীও বলতে হয়, তা না হলে এত সুন্দর একটা পরিবারের বউ কয়েকজনই হতে পারে। রিশাকে পেয়ে সে মায়ের অভাব পূর্ণ করতে পেরেছে। হারুন রশিদ এতেই সবথেকে বেশি খুশি। রিশার ভয়ে মাখা কথা শুনে রুমে আসে হেবা। আসলেই যদি আরাশ জানে হেবা এই মাঝরাতে বাইরে ছিল, তাহলে সে কবর করে দেবে। রুমে আসতেই দেখে আরাশ তার ফোনে একাধিকবার কল করে রেখেছে। এই সময়টাতে হেবা কল ব্যাক করে। আরাশ চিন্তিত হয়ে বলে, কই ছিলে এতক্ষণ? ডিনার করতে গিয়েছিলাম। এত সময় লাগে? কি করছো আরাশ? খেয়েছো? হ্যাঁ। আমার সোনামণি কি? ফুটবল খেলবে, তাড়াতাড়ি প্র্যাকটিস করে নিচ্ছে। খুব জ্বালায় না? বাবার মতোই। আমি জ্বালাই? হ্যাঁ, তা নয় তো কি। এতবার কল দিয়েছো কেন? দেখছিলে না রিসিভ করছি না? আমার ভয় হয়, তাই বেশি বেশি করে ফেলি। যদি কিছু হয়ে যায় আমার কি হবে? তুমি তো আমার হৃদয়ের নিশা হেবা। আর তুমিও। আচ্ছা রাখছি এখন। হেবা, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। সকালে সকালে কল করবো, আর কাল রাতের দিকেই ফিরবো আমি। আচ্ছা আচ্ছা।
পরের দিন রাত 9টার দিকে হেবা নিজেই কিচেনে রান্না করছে। সে এখন প্রায় সব ধরনের রান্না শিখে নিয়েছে। আরাসের কাজটা দ্রুত হয়ে যাওয়াতে বিকেলের দিকেই বের হয়েছে বাসায় আসবে। হেবা সব খাবার নিয়ে টেবিলে সাজিয়ে রাখে। একটু পরেই বাইরে থেকে গাড়ি আসার শব্দ পেয়ে আরাব যায় দরজা খুলতে। আরাস এসেছে 2 হাত ভর্তি শপিং ব্যাগ। সেগুলো রেখে এগিয়ে আসে হেবার দিকে। আঁচল টেনে নিয়ে কপালের ঘাম মুছে নেয়। এরপর হেবার হাত ধরে কাছে আনে। ফিসফিস করে বলে, এই শরীর নিয়ে কিচেনে কি কাজ? কই, সামান্য তো। আরাস আর কিছুই বলে না, জানে এই মেয়ের জেদি। ঋষা সবাইকে ডেকে আনে, একসাথে ডিনার করে। হেবা রুমে এসে বিছানায় শুয়ে পড়ে। ক্লান্তি লাগছে এখন সারা দেহে। আরাস ফ্রেশ হয়ে এসে হেবার সামনে বসে বলে, খারাপ লাগছে? হেবা আরাসের দিকে এগিয়ে আসে, বুকে মাথা হেলিয়ে পড়ে। তুমি আছো তো আরাস, আর কি চাই? ভালোবাসি তোমায় হেবা, খুব খুব ভালোবাসি তোমায়। আমিও তোমায় তোমার মতো করেই ভালোবাসি আরাস।